ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তিনি লিখেছেন, নাম ইয়ামেন, জেলা ফরিদপুর, থানা ভাঙ্গা, এলাকার নাম পুলিয়া বাজার। এরপর লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমার জীবনে একটি মর্মান্তিক ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। বেশি কথা বলবো না, সরাসরি ঘটনায় চলে যায়। ঘটনাটা শুরু হয় 2014 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন রাতে। সেদিন আর্জেন্টিনা অ্যান্ড জার্মানির ফাইনাল ম্যাচ ছিল। তো আমরা 3 বন্ধু ঠিক করেছি যে খেলা দেখতে যাব রাতে। জি বাবা, সেই কাজ বলতে ভুলে গিয়েছিলাম জেফরি ভাই। ফাইনাল ম্যাচের দিন আমাদের বাজারে অনেক বড় প্রজেক্টর আনছিল। বাজার থেকে আমার বাসার দূরত্ব 30 মিনিটের পথ। তো সেদিন রাতে আমি এবং আমার 2 বন্ধু হাকিম এবং সাইদ মিলে খেলা দেখতে গিয়েছিলাম। রাত 10টা বাজে আমরা 3 বন্ধু বাসা থেকে রওনা দিই এবং গন্তব্যে পৌঁছে যাই। তো রাতে খেলা দেখছিলাম 3 বন্ধু মিলে। আমরা হাফ টাইম পর্যন্ত খেলা দেখে বাসায় রওনা দেই। তো বাসায় ফেরার সময় খেয়ালই করিনি যে ঘড়িতে রাত 1টা বেজে গেছে। কোনো গাড়িও ছিল না। তাই 3 বন্ধু ঠিক করলাম হেঁটেই বাড়ি চলে যাব। যেমন ভাবা ঠিক তেমন কাজ, রওনা দিলাম বাড়ির দিকে। কিছুক্ষণ হাঁটার পর আমরা লক্ষ্য করি আমার বন্ধু হাকিমের সামনে একটি সাপ এসে পড়ল। হঠাৎ সামনে সাপ দেখে আমরা 3 বন্ধু বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমার 2 বন্ধু হাকিম ও সাইদ মিলে সাপটাকে মারার জন্য দুজনে 2টা বাড়ি দিল। আমি লক্ষ্য করলাম জেফরি ভাই সাপটা ব্যথায় ছটফট করতে লাগলো। তখন আমি আমার 2 বন্ধুর কাছ থেকে লাঠি 2টা নিয়ে নিলাম এবং তাদেরকে বললাম, সাপটি আমাদের কোনো ক্ষতি করেনি, তাহলে তোরা কেন আঘাত করলি তাকে? তারপর আমি অনেক কষ্ট করে 2 বন্ধুকে বুঝিয়ে সুঝিয়ে চলে এলাম। সাপটা ওখান থেকে চলে গেল। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু বিশ্বাস করবেন কিনা জেফরি ভাই, ঘটনাটা বরং এখান থেকে শুরু হলো। সেদিন 3 বন্ধু বাসায় গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন আমার বন্ধু সাইদ আমার বাসায় আসলো আর বলল যে হাকিমের অবস্থা নাকি অনেক খারাপ। হাকিমকে নাকি অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে টয়লেটের মধ্যে। আমি আর কিছু না ভেবে আমি আর সাইদ হাকিমদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমি আর সাইদ হাকিমের বাসায় এসে উপস্থিত হলাম। আমি দেখতে পেলাম যে হাকিমের সারা শরীরের ভেতরে রীতিমতো ক্ষত ক্ষত সৃষ্টি হয়েছে। তখন আমি বললাম, হাকিম কি হয়েছিল তোর রাতে? আমার বন্ধু হাকিম তখন বলল, বন্ধু খেলা দেখে বাসায় আসার পর আনুমানিক রাত 3টা বাজে বের হলাম টয়লেটে যাওয়ার জন্য। আমি হেঁটে হেঁটে যেই না টয়লেটের কাছে গেলাম তখনই দেখলাম সে সাপটা একটা অবয়বে পরিণত হলো। আমি দেখলাম সে অবয়বটির শরীর ভর্তি বড় বড় লোম, আর তার উচ্চতা প্রায় 8 ফুটের মতো লম্বা হবে, বিশাল দেহি, আর তার চোখ দিয়ে রীতিমতো লাল টপ টপ করে রক্ত বের হচ্ছিল। আমি চাইবো যে কোনো মানুষ যেন এরকম পরিস্থিতিতে না পড়ে, এত ভয়ঙ্কর দৃশ্য জানি কেউ না দেখে। তখন অবয়বটি বলল, কিরে আমাকে মারবি না? মার, আমাকে মার, আঘাত করা না, কোনো কারণ ছাড়া আমাকে আঘাত করা, কোনো কারণ ছাড়া আমাকে আঘাত করলি তাই না? তোদের 2জনকে আমি ছাড়বো না, মরবি, তোরা মরবি, আমার হাতে তোদের মরণ নিশ্চিত। এই বলে অবয়বটি আমার বন্ধুকে উড়াধরা মারতে লাগলো। শূন্যের উপরে উঠিয়ে মাটিতে জোরে জোরে আঘাত করতে লাগলো আর বলল, তোকে এত সহজে মারবো না, তোকে কষ্ট দিয়ে তিলে 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 মারবো। আর তারপর আমার বন্ধুর কি হয়েছিল সেটা জানে না। সকালে বন্ধুর মা যেই না টয়লেটে গেল তখন দেখতে পেল যে আমার বন্ধু হাকিম অচেতন হয়ে পড়ে আছে মাটিতে। বিশ্বাস করবেন কিনা জানি না জেফরি ভাই, এই ঘটনাটা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। আমি এবং আমার বন্ধু সাইদ এই ঘটনাটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন আমার বন্ধু হাকিমের বাবা এই ঘটনাটা শুনে একজন কবিরাজকে নিয়ে আসেন বাসায়। কিন্তু কবিরাজ এসে বললেন, আমাকে মাফ করুন, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা অনেক শক্তিশালী জিন, এর চিকিৎসা আমি করতে পারবো না, তাহলে আমার অনেক ক্ষতি হতে পারে। এই বলে কবিরাজ চলে গেল আর যাওয়ার আগে বলল যে আরো ভালো কবিরাজ দেখান, আমি ছোটখাটো কবিরাজ। এদিকে হাকিমের বাবা আরো অনেক কবিরাজ আনেন। কবিরাজ হাকিমকে তাবিজ এবং ঘর বন্ধ করে দিয়ে যায়, কিন্তু কোনো কাজ হয় না। আস্তে আস্তে আমার বন্ধু হাকিমের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কিছু না খেতে পেরে শুকিয়ে যাচ্ছিল আর বলছিল যে আমাকে আমাকে ওরা নিয়ে যাবে, আমাকে বাঁচা রে, আমাকে বাঁচা। নিজের বন্ধুর এই অবস্থা দেখে আমার অনেক কান্না আসলো। তারপর আমি আর সাইদ বাসায় চলে আসি। পরের দিন সকালে আমি হাকিমদের বাসায় চলে যাই। তখন হাকিমের মা আমাকে যেভাবে ঘটনাটা বলেছিলাম ঠিক সেভাবে তুলে ধরলাম। বলছেন, আন্টি
বাবা, তোমরা চলে যাওয়ার পর হাকিমের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। শুধু বারবার বলতেছিল, আমাকে আঘাত করো না, আমাকে আঘাত করো না, আমাকে কেউ ছাড়বে না ওরা। এই বলে হাকিম আমার শরীরের উপর কামড় দিল এবং আমার গলা টিপে ধরলো। আমি হাকিমের বাবাকে ডাক দিলাম, কিন্তু হাকিম তার বাবার উপরও ঝাঁপিয়ে পড়লো। পাশের বাড়ি থেকে কিছু লোক আনি, কিন্তু 4-5 জন মিলেও হাকিমকে ধরে রাখতে পারছিলাম না। হাকিমের বাবা তাড়াহুড়ো করে আমাদের পাশের মসজিদের একটা হুজুরকে নিয়ে আসলেন। হুজুর অনেকক্ষণ ধরে ঝাড়ফুঁক করার পর হাকিম একটু সুস্থ হয়। আন্টির মুখ থেকে এসব শুনে আমি হাকিমের রুমে গিয়ে দেখলাম কত সুন্দর ছেলেটা 2 দিনের মধ্যে শরীর অনেকখানি শুকিয়ে গেছে এবং অনেক কালো হয়ে গিয়েছে। সত্যি বলতে জেফরি ভাই, আমার বন্ধুর এই অবস্থা দেখে আমার রীতিমতো কান্না চলে এসেছিল। তারপর হাকিমের বাবা আরো অনেক কবিরাজ আনে, কেউ এসে পানি পড়া দেয়, কেউ তাবিজ দিয়ে যায়, কিন্তু হাকিম কিছুতেই যেন সুস্থ হচ্ছে না। কিছুদিন পর জানতে পারলাম হাকিমকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। শুনতে পেয়ে আমি এবং বন্ধু সাইদ সাথে সাথে চলে যাই হাকিমদের বাসায় এবং হাকিমকে খুঁজতে থাকি। সকাল থেকে দুপুর হয়ে গেল, তারপর হাকিমকে খুঁজে পেলাম না। বিকালের দিকে খবর পাই যে হাকিমের মরদেহ নাকি তার বাসার পুকুরে ভেসে উঠেছে। আমরা সবাই মিলে হাকিমকে পুকুর থেকে মাটিতে নিয়ে আসি। হাকিমের লাশটা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে গিয়েছিলাম। দেখলাম যে হাকিমের চোখ দুটো অনেক বড় বড় হয়ে গিয়েছে, হাত পা ভেঙে রীতিমতো ধলা মচা হয়ে ফেলেছে একেবারে। আমি চাইবো না যে কেউ এরকম অবস্থা দেখুক। এত নিষ্ঠুর ভাবে মেরে একেবারে দম বন্ধ করে ফেলেছে হাকিমকে। এক মুহূর্তের মধ্যে হাকিমের পরিবারে একদম শোকের ছায়া নেমে এলো। তারপর হাকিমের জানাজা দিয়ে চলে আসলাম। ঘটনা তো এখানে শেষ হলে ভালোই হতো জেফরি ভাই, কিন্তু ঘটনা শুরু হলো আবারও এখান থেকে। আমার বন্ধু সাইদের সাথে একই ঘটনা শুরু হলো। অনেকদিন ধরে সাইদের সাথে দেখা হচ্ছে না। প্রায় 10 থেকে 15 দিন পর আমি সাইদের বাসায় গেলাম দেখা করতে এবং দেখতে পেলাম যে সাইদ ও হাকিমের মতো অবস্থা। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম যে এগুলো কিভাবে হলো। তো তখন সাইদের মা আমাকে বলল যে বাবা, হাকিমের ওই অবস্থার পর সাইদ ঠিকঠাক মতো ঘুমাতে পারতো না, আর বলতো যে মা আমাকে বাঁচাও, ওরা আমাকেও ছাড়বে না। এই বলে সাইদ অচেতন হয়ে যেত বারবার। পরের দিন সকালে এক হুজুরকে নিয়ে আসলো ওর বাবা। হুজুরকে দেখে সাইদ রীতিমতো বলল, চলে যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না, বাঁচতে চাইলে চলে যা। হুজুর তারপর সাইদের বাবাকে বলল যে 1 মুঠ সরিষা আর 3টা মোমবাতি আনতে। সাইদের বাবা সবকিছু নিয়ে আসলো। তারপর হুজুর ওইগুলো দিয়ে কাজ করা শুরু করলেন। তারপর হুজুর বলল যে আপনারা সবাই পাশের রুমে চলে যান এবং যাই হোক না কেন আমি না বলা পর্যন্ত কেউ এই ঘরে আসবেন না এবং ঘর থেকেও বের হবেন না। তারপর হুজুর সাইদকে সরিষা দিয়ে একটা বৃত্তের ভিতরে রাখলো। তখন দেখলাম যে হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে গেল। অনেক ঝড় হওয়া, বাসার বাইরে গাছপালার ডালপালা রীতিমতো ভেঙে পড়েছে। কিছু টাইম পর দেখলাম সব নীরব হয়ে গেল। আমরা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যেয়ে দেখতে পাই যে হুজুর অচেতন হয়ে শুয়ে পড়ে আছে, আর সাইদকে কোথাও দেখতে পাচ্ছি না। হুজুরকে পানি দিয়ে হুঁশ ফেরায়, দেখলাম যে হুজুরের শরীর দিয়ে রক্ত পড়ছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। তারপর হুজুর বলল, আমি আমার জিনদের দ্বারা সাইদের ভেতরের জিনকে হাজির করেছিলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কে এবং এই ছেলেকে কেন কষ্ট দিচ্ছিস। তখন ওই জিনটা বলল যে ওরা আমাকে আঘাত করেছে, একটাকে শাস্তি দিচ্ছি আর একটাকে মেরে ফেলবো। আমি বললাম যে না, ওরা না জেনে তোকে আঘাত করেছে, জেনে আঘাত করলে তুই মারতি। এই নিয়ে জিন আর হুজুরের ভেতরে অনেক লড়াই হয়। জিনটা অনেক শক্তিশালী হওয়ায় হুজুর এবং হুজুরের বন্ধু জিন দুজনে একজনও সেই জিনটার সাথে পেরে উঠতে পারছিল না। তাই হুজুর এবং হুজুরের জিনকে আহত করে সাইদকে নিয়ে চলে যায়, আর হুজুর সাইদের মা বাবার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। আর যাবার সময় বলে যায়, চিন্তা করবেন না, আল্লাহকে ডাকেন, সাইদ সুস্থ হয়ে উঠবে এবং জিনরা সাইদকে বাসায় দিয়ে যাবে। এই বলে হুজুরটা চলে যায়। আর পরের দিন সকালে সাইদকে সেই হাকিমের লাশ যে পুকুরে পাওয়া গেছে সেখানে অচেতন হয়ে থাকতে দেখা যায়। তারপরে সাইদকে বাসায় নিয়ে আসা হয়। এসব বলে সাইদের মা রীতিমতো কান্নায় ভেঙে পড়লো। আমি আন্টিকে সান্ত্বনা দিয়ে বাসায় চলে আসলাম আর ভাবতে থাকলাম আমার বন্ধুদের সাথে এরকম ঘটনা ঘটলো, কিন্তু আমার সাথে এখনো কোনো ঘটনা ঘটলো না। এই ভেবে শুয়ে পড়ি। তারপর হঠাৎ দেখি কে জানি আমার নাম ধরে ডাক দিল। আমি খেয়াল করলাম যে তখন রাত 12টা বাজে। আমি কাঁদো
কাঁদো কণ্ঠে বলে উঠলাম, কে কে? তখন আমার সামনে এসে অবয়বটা হাজির হলো। বিশ্বাস করবেন কিনা জানি না জেফরি ভাই, এত ভয়াবহ চেহারা দেখে কোনো সুস্থ লোক টিকে থাকতে পারবে না। তারপরে আমি সাহস নিয়ে বললাম, কে আপনি? কে? আমার বন্ধুকে কেন কষ্ট দিচ্ছেন? তখন সে অবয়বটা বলল, সেদিন রাতে তুই আমার জীবন বাঁচিয়েছিস, তোর জন্য আজ আমি বেঁচে আছি। আমি সেই দিন সাপের রূপ নিয়ে ঘোরাঘুরি করছিলাম, কিন্তু তোর বন্ধুরা আমার শরীরে আঘাত করেছিল, তাই তোর বন্ধু হাকিমকে সেদিনই সেই রাতে টয়লেটে ফেলে দিয়েছিলাম। যখন তোর বন্ধুকে আমি টেনে টেনে পুকুরে নিয়ে মেরে ফেলেছিলাম, তখন তোর বন্ধু সাইদকেও মারবো, কিন্তু তুই আমার জীবন বাঁচিয়েছিস, তাই তোর কোনো ক্ষতি করিনি। এখন বল তুই কি চাস? তোর যে কোনো শর্ত পূরণ আমি করব। আমি তখন কাঁদো কাঁদো হয়ে বললাম, আমার বন্ধু হাকিমকে তো মেরেছেন, কিন্তু আমার বন্ধু সাইদকে মারেন না, ভিক্ষা চাচ্ছি ওর জানটা। তখন জিনটা বলে উঠলো, তুই আমার জীবন বাঁচিয়েছিস, তার জন্য তোর বন্ধু সাইদকে ছেড়ে দিলাম, যা। কিন্তু একটা শর্ত আছে, হাকিমকে যে পুকুরে মারছি সেই পুকুরে কাল রাত 12টার সময় 5 মণ মিষ্টি আর একটা খাসি দিয়ে আসবি, তাহলে তোর বন্ধুকে ছেড়ে দিব। এই বলে জিনটা চলে যায়। পরের দিন সকালে আমি সাইদের আব্বু আম্মুকে সমস্ত ঘটনা খুলে বলি এবং সেই রাতেই 5 মণ মিষ্টি এবং খাসি দিয়ে আসা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার বন্ধু আর কোনো সমস্যা হয়নি। জেফরি ভাই, এটা আমার পাঠানো প্রথম ঘটনা। যদি বানানে কোনো ভুল হয় বা লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। এরকম আরো ঘটনা আমার কাছে আছে। আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমার কাছে আছে। যদি ঘটনাটি সিলেক্ট হয় তাহলে আমি আরো ঘটনা পাঠাবো। তো ওনার নাম ছিল স্কুনোয়া। ওনার বয়স ছিল 91 বছর এবং বয়স অনেক হবার পরেও ওনার হাঁটা চলা, কথা বলা অনেকটা 50 বছরের বয়সের মতো। ঘটনাটা স্কুনোয়ার কাছ থেকেই শোনা এবং 1937 সালের দিকে জার্মান পুলিশের সাথে এই ঘটনাটা ঘটে। সেই পুলিশের নাম ছিল ডিটার এবং ডিটার যেখানে থাকতো সেই শহরের নাম ছিল হাইডেলবার্গ। এক রাতে হাইডেলবার্গে একটা রবারি আর খুনের খবর ছড়িয়ে পড়ে। পুলিশ ধাওয়া করেছিল সেই ডাকাত দলকে, কিন্তু ধরতে পারেনি। ক্রাইম সিনে গিয়ে ডিটার আর টিম দেখতে পায় দুটো 5 আর 9 বছরের বাচ্চা সহ এক মাঝবয়স্ক পুরুষের মৃতদেহ। মনে হচ্ছিল লাশগুলোর চোখে, চোয়ালে, পেটে, বুকে ধারালো রড দিয়ে ডাকাত দলের লোকেরা নির্যাতন চালিয়েছে। পুরো শরীর জুড়ে অসংখ্য ক্ষতের ছিদ্র এবং সেই ছিদ্রগুলো দিয়ে তখনও গলগল করে রক্ত পড়ছিল। প্রতিবেশীদের কাছে ডিটার জানতে পারে এই ফ্যামিলির সাথে একজন মহিলাও থাকতো, কিন্তু সেই মহিলা জীবিত নাকি মৃত তার কোনো আর খোঁজ পাওয়া যায়নি। লাশ নিয়ে পাঠিয়ে দেওয়া হয় হাইডেলবার্গের একটি পুরাতন হাসপাতালে। কথিত আছে সেই হাসপাতালে শুধুমাত্র খুন হওয়া, আত্মহত্যা করা লাশগুলোই রাখা হতো, পোস্টমর্টেম করা হতো। হসপিটালটা বর্তমানে অ্যাবান্ডন করা হয়েছে বেশ কিছু কারণে। তো লাশ পৌঁছে দিয়ে বাসায় ফেরার পর ডিটারের হঠাৎ খেয়াল হয় সে লাশের মুখের ভেতর সম্ভবত একটা কাগজ দেখেছিল, কিন্তু সেটা তখন খেয়াল করেনি মনের ভুলে। নিজে নিজে ভাবতে থাকে সে ঠিক করে সত্যি পুরুষের লাশটার মুখের ভেতর যদি কোনো কাগজ থাকে তবে সেখান থেকে কোনো লিড পাওয়া যেত এই মার্ডারগুলো। ডিটার রাত প্রায় 11টার দিকে সেই হাসপাতাল চলে আসে এবং স্টাফকে জিজ্ঞেস করে আজকে রাতে আসা লাশগুলো কোথায় রাখা হয়েছে। তো ডিটার আরো জিজ্ঞেস করে পোস্টমর্টেম করার সময় তার লাশের মুখের ভেতরে কি কোনো কাগজ পেয়েছিল কিনা। স্টাফ বলে সে বেশি কিছু জানে না, যে পোস্টমর্টেম করেছে সে জানতে পারে। তারপরেও ডিটারের মনের মধ্যে খানিকটা খুঁতখুত করছিল বিষয়টা নিয়ে। স্টাফ তাকে ওই মর্গ পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। ডিটার সেই পুরুষের লাশটার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেখতে পায় মুখটা পুরোপুরি বন্ধ করা, অথচ লাশ পাঠানোর আগেও সে দেখেছিল লাশের মুখটা অনেকখানি খোলা। ডিটার অনেক টানাটানি করে লাশের মুখ ধরে, কিন্তু সে কিছু খুলতে পারছিল না। সেভাবে তাকে স্টাফকে ডাক দেওয়া দরকার এবং সে ভাবে সেটা এবং বাইরে গিয়ে স্টাফকে ডেকে আনে। স্টাফ এসেই দেখতে পায় লাশের মুখটা বড় রকমের হা করা। ডিটার এটা দেখে খুব চমকে যায়। সে ঘাবড়ে স্টাফকে বলে, আমি বের হওয়ার আগেও দেখেছিলাম লাশটার মুখ বন্ধ। স্টাফ বলে, স্যার আপনার ঘুম পেয়েছে, বাসায় চলে যান, এত স্ট্রেস নেওয়ার দরকার নেই। কোনো কাগজ যদি পাই আমরা আপনাকে জানিয়ে দেওয়া হবে।
ডিটার আর কিছু বলে না। লাশের মুখের ভেতর লাইট মেরে দেখে কোনো কাগজ নাই সেখানে। যাই হোক, সে তার বাড়ি ফিরে আসে এবং ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর তার ঘুম ভাঙে একটা বিকট শব্দে। কেউ যেন রড দিয়ে তার ফ্লোরে সমানে আঘাত করছে। তাড়াতাড়ি করে হাতের কাছে থাকা টর্চটা দিয়ে সে এদিক ওদিক মারতেই তিনি একটা শব্দ শুনছিল, কিন্তু কিছু দেখতে পারছিল না। ইগনোর করে আবার শুয়ে পড়ে তিনি। এরপর ওই রাতে আর কিছুই হয়নি। পরদিন সকালে হাসপাতাল থেকে রিপোর্ট আসে এবং জানা যায় কোনো কাগজ ছিল না লাশটার সাথে। ডিটার তার মনের ভুল ভেবে বিষয়টা ভুলে যেতে থাকে এবং প্রায় 1 বছর কেটে যায়, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া যায় না। কেসটাও ফাইলের নিচে চাপা পড়ে ধুলো পড়তে থাকে। ঠিক 1 বছর পার হবার পর হাইডেলবার্গে আরও একটা খুনের খবর আসে। শহরের শেষ প্রান্তে একটা বেসরকারি দোকানে খুন হয়েছে। বেকারি শপে খুন হয়েছে। বেকারি শপের মালিক বলেছিল সে দিনে এখানে থাকে, রাতে শপের 2 জন কর্মচারী থাকতো। তবে সেই মার্ডারটাও ছিল গত বছরের ক্রাইম সিনটার মতো। চোখে মুখে বুকে পেটে অসংখ্য ছিদ্রের দাগ। তবে এবার সামান্য ভিন্নতা ছিল সেখানে। বেকারি শপের দেওয়ালে জার্মান ভাষায় লেখা ছিল, এসো, আমাকে খুঁজে বের করো। তো ডিটার এবার একটা লাশের মুখের ভেতর স্পষ্ট দেখতে পায় একটা কাগজ। সে এবার টান মেরে কাগজটা বের করে ফেলে। কাগজ খুলে দেখতে পায় সেখানে লেখা ছিল, পূর্ব দিকের একটা পুরাতন শহর থেকে মাইল 10 ভেতরে একটা পুরাতন গুহায় লুকিয়ে আছে সব রহস্য। ডিটার কাগজটা তার কাছে রেখে দেয়। লাশ পোস্টমর্টেম হওয়ার পর ডিটার তার একজন জুনিয়রকে দায়িত্ব দেয় মৃতের বাড়ির লোকের কাছে তাদের অতীতের চলাফেরার খবর সংগ্রহ করে আনতে। ডিটার এরপর একদিন বের হয় পূর্ব দিকের সেই শহরের উদ্দেশ্যে। শহরের নামটা জানা যায়নি। সে ওখানে পৌঁছে দেখতে পায় পাথর দিয়ে তৈরি অসংখ্য ঘর, দেখতেও অদ্ভুত। সে বলেছিল তার জীবনে এরকম ঘর সে কখনো দেখেনি। ঘরগুলোর সাইজ ছিল বেশ ছোট ছোট, 2 থেকে 3 ফুট সাইজের মানুষের জন্য উপযোগী হবে। এখানে কোনো সাধারণ মানুষ মাথা নিচু করেও ঢুকতে পারবে না। ডিটার সেই কাগজের নির্দেশনা মোতাবেক সামনের দিকে যেতে শুরু করে এবং 10 মাইল পথ অতিক্রম করার উদ্দেশ্য নিয়ে। যেতে যেতে মাথার উপর দিকে সূর্য নেমে যায়, অন্ধকার ছেয়ে যেতে থাকে সবকিছু। সে একটা জায়গায় দাঁড়িয়ে ব্যাগ থেকে কিছু খাবার নিয়ে ডিনার করতে শুরু করে। হঠাৎ একটা বেশ ফর্সা বর্ণের লালচে চুলের একটা বাচ্চা তার সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকে। বাচ্চাটার চোখের দিকে ডিটারের অনেক মায়া হয়। দেখে মনে হচ্ছিল অনেক দিন বাচ্চাটার পেটে কোনো খাবার পড়েনি, চোখে ঘুম নেই। সে বাচ্চাটাকে একটা প্যাকেট দেয় খাবারের। বাচ্চাটা সেটা নিয়ে একটা দৌড় দেয় সেখান থেকে। ডিটার আর বাচ্চাটাকে সেখানে খুঁজে পায়নি। খাওয়া শেষ করে সে আবারও সামনের দিকে যেতে শুরু করে। উঁচু নিচু রাস্তায় তার গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল পেছন থেকে কেউ টেনে ধরেছে গাড়িটাকে। সে ঠিক করে এই রাস্তায় গাড়ি নিয়ে এগোনো যাবে না, পায়ে হাঁটা শুরু করতে হবে। কুয়াশা তখন বেশ তীব্রভাবে ঢেকে ফেলেছে তার সামনের সবকিছু। হঠাৎ তার অনুভব করে বেশ ঠান্ডা কিছু তার একটা গাল স্পর্শ করে পেছনের দিকে চলে গেছে। সে পাত্তাই দিচ্ছে না এসবে। মনে মনে ভয় পেতে শুরু করে সে, কিন্তু ফিরে যাওয়ার কথা তার মাথায় কেন জানি আসছিল না। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল আরো সামনের দিকে যাবে সে, আরো সামনের দিকে তাকে যেতে হবে। কেমন একটা নেশা চড়ে বসেছিল তার মাথায়। হাঁটতে হাঁটতে সে একটা পাহাড়ের সামনে এসে পৌঁছায়। ছোটখাটো একটা গুহার মতো ছিল সেখানে। ডিটার বুঝতে পারে ওই কাগজে সম্ভবত এই গুহার কথাই বলা হয়েছিল। সে ফট করে ভেতরে চলে যায়। ভেতরে গুহার উপর থেকে টপ টপ করে পানি পড়ার শব্দ ছাড়া অন্য কিছুই সে শুনতে পাচ্ছিল না। অনেকখানি ভেতরে চলে যাবার পর সে দেখে একটা বাচ্চা অবয়বের মতো কিছু একটা পেছন হয়ে দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছে। ডিটার কাপা কাপা গলায় বাচ্চাটাকে ডাকে। বাচ্চাটা তখন খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু ডিটারের দিকে তাকাচ্ছিল না। ডিটার কাছে গিয়ে বাচ্চাটার গায়ে হাত দিতেই অনুভব করে প্রচন্ড ঠান্ডা একটা দেহ। তার মনে হচ্ছিল সে কোনো একটা বরফের টুকরায় হাত দিয়েছে। বাচ্চাটা ডিটারের হাত ছড়িয়ে সামনের দিকে দৌড়ে চলে যায়। ডিটার বাচ্চাটাকে ডাকতে ডাকতে ধাওয়া করতে শুরু করে। একটা পর্যায়ে এসে ডিটারের মাথায় একটা কথা ঘুরপাক খেতে শুরু করে, কারণ তার সামনে তখন 4টে রাস্তা চলে এসেছিল। সে ভুলে যায় সে কোন পথটা দিয়ে গুহার ভেতরে ঢুকেছিল। হঠাৎ একটা রাস্তার ওদিক থেকে বাচ্চার আওয়াজ আসে।
এখানে এসে মানুষ ধন সম্পদ পেয়ে নিজেকে ভুলে যেতে শুরু করে, আর যখনই মানুষ নিজেকে ভুলে যায় ঠিক সেই রাতেই একখানে থাকা প্রহরী মানুষগুলোকে তাদের সাথে নিয়ে যায়। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কণ্ঠটা উধাও হয়ে যায়। পেছন দিক থেকে শুনতে পায় ঠক ঠক করে কেউ যেন হেঁটে আসছে তার দিকে, ঠক ঠক ঠক, এবং তার পেছনে দাঁড়িয়ে গেছে এরকমটা সে অনুভব করে, কিন্তু পেছনে তাকানোর সাহস তিনি পাচ্ছিল না। পেছন থেকে একটা কণ্ঠ বলে, এগিয়ে যাও, খানিকটা দূরে তোমার জন্য অপেক্ষা করেছে গোটা দুনিয়ার মূল্যবান ধন সম্পদ। ডিটার এটা শোনার সাথে সাথে ফিল করে তার পা দুটো তার নিজের আয়ত্তে নেই। সে এগিয়ে যাচ্ছে কিন্তু চাচ্ছিল না সামনের দিকে যেতে। মিনিট দুয়েক পর একটা জায়গায় এসে থেমে যায় সে। তার সামনে তখন অসংখ্য মূল্যবান স্বর্ণ। তার চোখ সেদিকে আটকে যায়। আবার পেছন থেকে ঠক 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 শব্দ, আর সাথে একটা কণ্ঠ, নিয়ে যাও, এগুলা সবই তোমার। ডিটার এবার পেছন দিকে তাকানোর চেষ্টা করলো। তার ঘাড় কোনোভাবেই সে পেছনের দিকে ফেরাতে পারছিল না। কণ্ঠটা আবার তাকে বলে, এখান থেকে যতটুকু পারো ঠিক ততটুকু যদি তুমি নিজের সাথে না নিয়ে যাও তবে এই গুহাতেই আটকা পড়ে তুমি মারা যাবে। যদি বাঁচতে চাও এগুলা নিয়ে যাও। ডিটার কোনো উপায় না পেয়ে তার সাথে থাকা ব্যাগটাতে এক এক করে স্বর্ণ তুলতে শুরু করে। ব্যাগ ভরে গেলে সে আবার টের পায় তার পা তার কন্ট্রোলের বাইরে, নিজে নিজেই চলছে। হাঁটতে হাঁটতে সে একসময় বুঝে ফেলে গুহার বাইরে চলে এসছে সে। মনে মনে চিন্তা করে এসব যে নিয়ে যাবে তা ঠিক হবে না, এবং তা ঠিক হবে কিনা তার শিওর না, কারণ সে তার সাথে এখন যা যা হলো তার কাছে কোনো কিছু স্বাভাবিক মনে হচ্ছিল না। ব্যাগটা সে ছুঁড়ে মারে পাশের জঙ্গলের দিকে। ব্যাগ ফেলে এক দৌড়ে সে তার গাড়ির কাছে চলে আসে। গাড়ির কাছে সে দেখতে পায় ওই বাচ্চাটা যে তার কাছে খাবার নিয়ে গেল সে বসে আছে গাড়ির ভেতর। বাচ্চাটা তাকে বলে, ফেলে দিয়ে কাজটা ঠিক করনি, ওরা আসবে তাদের হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে নিতে। ফিরিয়ে দিতে না পারলে ওরা তোমার চোখ উপড়ে নিয়ে যাবে। ডিটার এটা শুনে ঘাবড়ে গিয়ে ভয়ের কারণে হাতে থাকা পিস্তলটা দিয়ে বাচ্চাটার দিকে তাক করে পুরো ম্যাগজিন খালি করে দেয়। গুলি করা শেষ হয়ে গেলে সে দেখতে পায় ম্যাগজিনে ম্যাগ খালি করে দেয় এবং দেখতে পায় সে বাচ্চাটার মাথায় গুলি লেগেছে, রক্ত টপ টপ করে পড়ছে, কিন্তু বাচ্চাটা ডিটারের দিকে তাকিয়ে তখনও হাসছে আর বলছে, ব্যাগটা খুঁজে নিয়ে এসো, নাহলে তোমার মৃত্যু তোমার পেছন পেছন ধাওয়া করবে। এটা বলেই বাচ্চাটা ডিটারের চোখের সামনে থেকে এক নিমিষে হাওয়া হয়ে যায়। ডিটার তাড়াতাড়ি গাড়িতে চড়ে বসে, উদ্দেশ্য সরাসরি হাইডেলবার্গ পৌঁছানো। শহরে পৌঁছে তিনি সে থানায় রিপোর্ট করে যে ওই এলাকায় কিছু পায়নি। রাতের ঘটনাগুলো সে কাউকে শেয়ার করেনি, কারণ তার মনে হচ্ছিল এসব অবিশ্বাস্য জিনিস কেউ বিশ্বাস করতে চাইবে না। সন্ধ্যার দিকে ডিটারের খেয়াল হয় তার ফিয়ান্স আজকে হাইডেলবার্গ আসার কথা এবং তাকে রিসিভ করতে নিয়ে যেতে হবে, কিন্তু তার শরীরটা হঠাৎ খারাপ হয়ে আসতে শুরু করে। রাতে তার ফিয়ান্স নিজেই ডিটারের বাসায় চলে আসে। ডিটারের ফিয়ান্স তাকে জানায় গতকাল রাতে সে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিল। ডিটার জানে এসব তখন থাক, আমার অনেক খারাপ লাগছে শরীরটা। রাতে ডিটার যখন ঘুমিয়ে যায় তার ফ্লোরে কারো রড দিয়ে বাড়ি মারার শব্দে তিনি ডিটারের গত বছরের ওই রাতটার কথা মনে পড়ে যায় যে এই রাতটা ঠিক এরকম শব্দ হয়েছিল। সে উঠে গিয়ে তার ফিয়ান্সকে ডেকে তোলে। সে জানায় সে এরকম শব্দ আগে কোনো শব্দ শোনেনি। ডিটার মনের ভুল ভেবে আবারও রুমে চলে যায়। রুমে ঢুকেই তার চোখ প্রায় কপালে উঠে যাবে। সে দেখে ওই রাতে যে বাচ্চাটাকে সে গুলি করেছিল সেই বাচ্চাটা তার স্টাডি টেবিলে বসে আছে। ডিটার তার মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিল না। সে চেষ্টা করছিল তার ফিয়ান্সকে ডাকার, কিন্তু তার মুখ যেন কেউ সেলাই করে দিয়েছে এমন অবস্থা। বাচ্চাটার পেছন থেকে একটা কুজো বৃদ্ধ লোক এগিয়ে আসে এবং লাঠিতে ভরা ঠক ঠক শব্দ। লোকটা ডিটারের মাথার কাছে এসে চুল টেনে ধরে রাগের মাথায় কিছু একটা বলে, যা শুনে ডিটার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর ডিটার সেই কথাটা মনে করতে পারেনি। তার শুধু এতটুকু মনে ছিল একটা বাচ্চা আর বৃদ্ধ লোককে সে তার ঘরে দেখেছিল। তার কথায় কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি। একদিন হঠাৎ ডিটারের সেই জুনিয়র জানায় বেকারি শপের মৃত লোক দুটোর ব্যাপারে। সে বলে বেকারি শপে যে দুটো লোক মারা গিয়েছিল তাদের সাথে গত বছরে হাইডেলবার্গে মারা যাওয়ার দুটো বাচ্চা আর একজন পুরুষের কিছুটা কানেকশন আছে। অদ্ভুত কোনো একটা কারণে এরা 5 জনই হাইডেলবার্গের একটা ওল্ড এইজ ফাউন্ডেশনের সাথে জড়িত ছিল। প্রথমে যে পুরুষটা মারা গিয়েছিল সে ওই ওল্ড এইজ ফাউন্ডেশনের প্রতি মাসে কিছু সংখ্যক টাকা পয়সা ডোনেট করত। পুরুষের বাচ্চা দুটো
সেই ওল্ড এজ মাঝে মাঝেই যেত। আর বেকারি শপের মৃত 2 লোক আগে সেই ওল্ড এজ ফাউন্ডেশনে রান্না করার দায়িত্বে কাজ করত। এরা হঠাৎ করেই একদিন সেখানে কাজটা ছেড়ে দেয়। সবাই বলছিল নাকি উল্টাপাল্টা কিছু একটা দেখে রাতারে চিৎকার চেঁচামেচি করছিল, মনস্টার মনস্টার বলে। তাদের জিজ্ঞেস করা হলে তারা শুধু একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকতো আর কিছুক্ষণ পর হাড়মাও করে কান্নাকাটি শুরু করে দিত। এরপর তারা সেখানে কাজটা ছেড়ে দেয়। কেউ এর পেছনের রহস্যটা জানতে পারেনি। কাজটা ছাড়ার পর 2 সপ্তাহ পরই তাদের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়। ডিটার সব শুনে কিছু বুঝতে পারে না এসবের মূলটা আসলে কোথা থেকে। তার ফিয়ান্সে তখনও হাইডেলবার্গে তার বাসায় ছিল। ফিরে গিয়ে সে তার ফিয়ান্সেকে জুনিয়রের বলা ঘটনাটা জানায়। তার ফিয়ান্সে বলে যে কিছুদিন আগে একটা ওল্ড এজ হোমকে স্বপ্নে দেখেছিল। সে দেখেছিল পুরাতন একটা ওল্ড এজ হোম, অনেকগুলো বৃদ্ধ লোক এবং সবাই চুপচাপ বসে আছে। কেউ হুইল চেয়ারে, কেউ দেয়ালে পিঠ ঠেকিয়ে, কেউ বা মাটিতে শুয়ে। হঠাৎ ডিটার কোথায় থেকে যেন এসব বৃদ্ধগুলোকে একে একে রড দিয়ে পেটাতে শুরু করে। বৃদ্ধ লোকগুলো কান্নাকাটি করছিল এবং রীতিমতো প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু ডিটারের চোখে মুখে নাকি তখন একটা জানোয়ারের মতো ভাব ছিল। পেটাতে পেটাতে সে একটা বৃদ্ধ লোককে মেরে ফেলে। সাথে সাথে বাকি বৃদ্ধগুলো ডিটারকে একই সাথে ধরাধরি করে ছাদে নিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। ফেলে দিয়ে আবারও তাকে ছাদে তুলে নিয়ে আসে এবং আবারও তাকে নিচে ফেলে দেয়। এভাবে 10-15 বার ডিটারকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। ওর ফিয়ান্স এসব দেখে বৃদ্ধগুলোকে আটকাতে গেলে বৃদ্ধগুলো তাকে জানায় ডিটারের মধ্যে শয়তান ঢুকে গেছে। আস্তে আস্তে শয়তানটা ওকে নিজের আয়ত্তে নিয়ে আসবে। ডিটার একসময় তার খুব কাছের যে কোনো একজনকে খুন করবে সেই শয়তানকে খুশি করার জন্য। খুন করার পর সেই শয়তানটা নিজেই ডিটারকে হত্যা করে চলে যাবে। ডিটা তার ফিয়ান্সকে জিজ্ঞেস করে স্বপ্নটা কয়দিন দেখেছ। তার ফিয়ান্সে জানা একদিনই দেখেছিল সে। ডিটার এটাই খুব একটা গুরুত্ব দেয় না, কারণ সে শয়তান বা সেরকম কোনো কিছুতে সেমন বিশ্বাস করত না। এভাবে দিন কাটতে থাকে। তার ফিয়ান্সে হাইডেলবার্গ থেকে চলে যায় কিছুদিন পর। এর প্রায় 2 সপ্তাহ পর ডিটার এক হলিডেতে একটা বারে যায় ড্রিঙ্ক করবার জন্য। সেখান থেকে ফিরে আসার পর সে খেয়াল করে তার পেছন পেছন কেউ হেঁটে আসছে। সে থেমে গেলে ওই লোকটা থেমে যায়। সে কিছুক্ষণ পর খেয়াল করে লোকটার দিকে ফিরে সরাসরি দৌড় দিতে শুরু করে ধরার জন্য, কিন্তু লোকটা ডিটারকে ফাঁকি দিয়ে কোথাও পালিয়ে যায়। ডিটারের বাসায় ফিরে ফ্রেশ হবার পর তার দরজায় কারণ নক করার শব্দে সে দরজা খোলে। দেখতে পায় একটা বেশ লম্বা চড়া লোক, মাথায় গোল একটা ক্যাপ। লোকটা ডিটারকে বলে, ভেতরে আসতে পারি? ডিটার জিজ্ঞেস করে, কে আপনি? লোকটা জানে, আমি সেই যে আপনারা এতক্ষণ ধরে ফলো করে আসছিলাম এবং আমি সেই ব্যক্তি যে আপনাকে মৃত্যুর রহস্যটা জানাতে পারবে। ডিটার নাড়াচাড়া দিয়ে দাঁড়ায়। এতগুলো দিন খুঁজেও তারা কিছু জানতে পারেনি, অথচ এই লোক কোথা থেকে এসছে সবকিছু জানে। তো ডিটার লোকটাকে ভেতরে এনে বসায় এবং বসে জিজ্ঞেস করে, বলো কি জানো, কিভাবে হলো লোকগুলোর মৃত্যু? লোকটা জানে, আমি তাদের মৃত্যুর খবর দিতে এখানে আসিনি, আমি এসেছি যেন আপনি প্রাণে বেঁচে যান। ডিটার মাথা গরম করে চিৎকার চেঁচামেচি শুরু করে লোকটার উপর, এবং লোকটা তখন বলে, ভাই মাথা গরম করে লাভ নেই, আপনি নিজেই নিজের মৃত্যুকে আপনার পেছনে লেলিয়ে দিয়েছেন, তা আপনাকে জানানোর জন্য আমার এখানে আসা। শুনুন, যে বৃদ্ধ লোকটাকে আপনি এখানে নিয়ে দেখেছিলেন সে ছিল জার্মান আর্মির একজন লেফটেন্যান্ট। সে নিজের টাকা খরচ করে নিজ জন্মস্থান হাইডেলবার্গে একটা ওল্ড এজ হোম বানিয়েছিল অসহায় লোকদের আশ্রয় দেবার জন্য। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে লেফটেন্যান্ট শহর থেকে গায়েব হয়ে যায়। কেউ বলতে পারছিল না সে কোথায় চলে গেছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়ে গেছে কিনা। তার সাথে তার নাতি থাকতো। তার একমাত্র ছেলে মারা গিয়েছিল অনেক বছর আগেই। ছেলের স্ত্রী পরে চলে যায় অন্য একজনকে বিয়ে করে। তার নাতি তার সাথে থেকে যায়। লেফটেন্যান্ট গায়েব হয়ে যাওয়ার পর থেকে তার নাতি সবাইকে বলছিল গতরাতে তার সামনে তার দাদাকে একটা জন্তু মুখের সাথে কামড়ে ধরে আকাশে উড়াল দিয়ে কোথাও নিয়ে চলে গেছে। বাচ্চাটার কথায় কেউ বিশ্বাস করছিল না, কারণ এটা কারো কাছে বিশ্বাসযোগ্য নয়। এর কিছুদিন পর খবর পাওয়া যায় সেই বাচ্চাটাকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে। চোখে, মুখে, বুকে, পেটে বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্রর চিহ্ন। কেউ বুঝতে পারেনি এটা কেন হয়েছিল। লেফটেন্যান্ট তার নাতির মৃত্যুর পর ছেলের স্ত্রী আসে প্রপার্টি ক্লেম করার জন্য এবং আইন অনুযায়ী সে প্রপার্টিগুলো পেয়েও যায়। মহিলাটির দ্বিতীয় স্বামী ছিল একজন সাংবাদিক। বছর 5 পর একটা সেমিনারে অ্যাটেন্ড করা অবস্থায় সেখানে হুট করে কোথা থেকে যেন আগুন লেগে যায়। সেই আগুনেই পুড়ে মারা যায় সেই মহিলার স্বামী। এর 1 বছর পর মহিলা আরও একটা বিয়ে করে।
বিয়ে করার পর সেখানে তার প্রথম স্বামী, মৃত সন্তান, দ্বিতীয় স্বামী এবং লেফটেন্যান্টকে দেখতে শুরু করে। মহিলাটা বলেছিল ওরা সবাই ওই মহিলাকে বিভিন্নভাবে ভয় দেখাতো, যে কারণে সে জাদুবিদ্যা জানা একজনের কাছে গিয়ে এসব জিনিসগুলো জানায়। সেই লোক মহিলাকে বলে এসবই আপনার ক্লেম করা প্রপার্টির উপরে লেগে থাকা অভিশাপ, এই অভিশাপ না কাটালে এই প্রপার্টি আপনাকে গিলে খাবে। লোকটা সেই মহিলাকে বলে এটা থেকে মুক্তি পেতে হলে আপনার তৃতীয় স্বামীকে একটা পুরাতন গুহায় নিয়ে শয়তানের নামে উৎসর্গ করতে হবে। মহিলা অনেকটা লোভী ছিল, প্রপার্টির লোভে সে একসময় রাজি হয়ে যায় এই প্রস্তাবে। কথা মোতাবেক সে কৌশলে তার তৃতীয় স্বামীকে একটা গুহায় নিয়ে যায় এবং অজ্ঞান করে ফেলে। ওই লোকটা মহিলার সামনেই তার তৃতীয় স্বামীকে একটা পাথর দিয়ে তৈরি খাঁচা টাইপের কিছু একটা আটকে রেখে ভেতরে আগুন ধরিয়ে দেয়। তার স্বামী সেখানে চিৎকার করতে করতে মারা যায়। লোকটা মহিলাকে জানায় লাশ এখানে পুঁতে রেখে ঠিক 4 দিন পর এখানে তার প্রপার্টি থেকে কিছু অংশ বিক্রি করে সেই টাকা দিয়ে স্বর্ণ কিনে এনে এখানে বেঁধে রেখে যেতে হবে। মহিলা ঠিক সেই কাজগুলোই করে। এরপরে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু একদিন বেশ অদ্ভুত একটা ঘটনা ঘটে। মহিলার প্রতিবেশীরা এক রাতে মহিলার বাড়ি থেকে গলা ফাটানো চিৎকার চেঁচামেচি শুনে ভয়ে ঘাবড়ে ওঠে। চিৎকার শুনে মনে হচ্ছিল যেন কেউ কাউকে ছাল ছাড়িয়ে গায়ে লবণ লাগিয়ে দিচ্ছে। সবাই মিলে মহিলার বাড়ির দরজা ভেঙে ভেতরে যায়। তখনও সেই মহিলা বেডরুম থেকে ভয়ানক চিৎকার ভেসে আসছিল, যা শুনে অনেক প্রতিবেশী সেখান থেকে পালিয়ে যায়। সেখানে থেকে গেছিল 2 জন যুবক। ওরা 2 জন বেডরুমের দরজা ভেঙে যা দেখে তারা চিৎকার করতে দেখে তারাও চিৎকার শুরু করে। ওরা দেখে সেই মহিলা বিছানায় বসে আছে, গায়ের একটা অংশ চামড়া নেই, শুধু মুখের অংশ বাদ দিয়ে। মহিলার খাটের চারদিকে দাঁড়িয়ে ছিল লম্বা কয়েকটা লোক, যারা কিছুক্ষণ পর পর মহিলার দিকে কি জানি ছিটিয়ে দিচ্ছিল, আর মহিলার চিৎকার কয়েক গুণ বেড়ে যাচ্ছিল। এটা দেখে ওরা চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে এসে সবাইকে বলে দেয় এবং সবাই মিলে সেখানে গিয়ে দেখতে পায় মহিলাটা মৃত। এরপর থেকে লেফটেন্যান্ট ওই ওল্ড এজ হোমের সাথে যুক্ত থাকা লোকের মধ্যে কেউ না কেউ অস্বাভাবিকভাবে মারা যেত। কেউ জানতো না কিভাবে মারা গেছে। ডিটেল এটা শুনে সেই লোককে প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন এসব? সেই লোক বলে সে ওই লেফটেন্যান্টের ছেলের বন্ধু ছিল। এরপর ডিটার সেই লোককে তার সাথে ঘটা সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত জানায়। এই লোকের কাছ থেকে স্কুনোয়া ঘটনাটা শুনেছিল। সেই লোক ডিটারকে বলে ওই জায়গায় ফিরে যান যেখানে আপনার মনে হয় সব ঘটনার সূচনা হয়েছিল। ডিটার বুঝে ফেলে কোন জায়গাটা কথা বলা হচ্ছে, সেই ভুতুরে গুহা যেখানে তাকে স্বর্ণ ভর্তি ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছিল। ডিটার এরপর একদিন সেই গুহায় দিয়ে যাওয়ার সময় বের হয়ে সম্পূর্ণ একা। যেখানে যাওয়ার পর 3 থেকে 4 দিন পার হয়ে যায়, তো ডিটারের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই অবাক হয়ে গেছে। সেই লোকটা একদিন ছদ্মবেশে পুলিশকে ওই জায়গাটার কথা জানায় যেখানে ডিটারের যাওয়ার কথা ছিল। পুলিশ সেই এলাকার উদ্দেশ্যে বের হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও পুলিশ সেই গুহা তো দূরে থাক, সেই জায়গাটাই খুঁজে পায়নি। এরপর অনেকদিন ধরে ডিটারের খোঁজ চলে, কিন্তু 1 বছর 2 বছর 5 বছর কেটে যায়, ডিটারের কোনো হদিশ পাওয়া যায় না। কোন একটা ভাবে জানা গেছিল ডিটারের ফিয়ান্স নাকি ডিটার নিখোঁজ হওয়ার 1 মাস পর উল্টাপাল্টা স্বপ্ন দেখতে শুরু করে। সে প্রায়শই বলে উঠত ডিটার এসেছে, তাকে যেতে হবে। এরকম চলতে চলতে ডিটারের নিখোঁজ হওয়ার 1 বছর পর তার ফিয়ান্সে মানসিক ভারসাম্য হারিয়ে একদিন ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। তার ডায়েরি থেকে পরে একটা নোট উদ্ধার করা হয়েছিল, যাতে লেখা হয়েছিল ডিটার আমাকে বলেছে যদি আমি ছাদ থেকে লাফ দেওয়ার পর বেঁচে যাই তবেই সে ফিরে আসবে। কিন্তু সেই মেয়ে আর জীবিত ছিল না এবং ডিটারকেও হাইডেলবার্গে আর কখনো দেখা যায়নি। এটা ছিল ঘটনা এবং এটা পাঠিয়েছেন আমাদেরকে রাজন ভাই। থ্যাংক ইউ রাজন ভাই আপনার কালেক্টেড স্টোরির জন্য, এবং আশা করছি যে আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। ভৌতিকতায় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং কষ্ট করে রাত জেগে আমাদের ঘটনাগুলো শুনে থাকেন আপনারা, এবং আপনাদের রিভিউ দেখে মনে হয় যে আপনারা আসলে আমাদের ঘটনাগুলো শোনেন। এবং সামনের সপ্তাহে জাহিদ ভাই আসছেন। আপনারা সবাই জানেন যে রেফায়েত ভাই উল্টাপাল্টা কথা বলছেন এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং তার লাংসেও কিছু প্রবলেম দেখা গেছে। জানি না কি অবস্থায় আছে, আমি এরপর থেকে আর কোনো ধরনের খোঁজ খবর পাচ্ছি না। তো আমি যখনই খোঁজ পাবো অবশ্যই আমি আপনাদের বিষয়টা অবহিত করব। এবং আমি জানি না কি হতে যাচ্ছে রেফায়েত ভাইয়ের সাথে, তবে রেফায়েত ভাইয়ের মৃত্যুর পর রেফায়েত ভাই আসলে বিগত 5 থেকে 7 বছরের কোনো স্মৃতি মনে করতে পারছিলেন না, যেটা তার ছেলে আমাকে জানিয়েছে। এবং তিনি বেশ ওলট পালট কথা বলছিলেন, যেগুলি 2009, 10, 11 দিকে ঘটেছে।
বর্তমান সময়ে তিনি যখন উল্টাপাল্টা যে কথা বলছেন সেখানে তিনি বলছেন যে তার স্ত্রীর নাম ধরে ডাকছেন। তো আমরা তার সুস্থতা কামনা করি এবং তিনি খুব শিগগিরই আমাদের কাছে ফিরে আসবেন সুস্থ হয়ে, আমরা এই প্রত্যাশা করি আল্লাহর কাছে। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন রেফায়েত ভাইয়ের জন্য, যেন আসলে মানসিক কন্ডিশনটাই এরকম যে আমি চাইলেও রেফায়েত ভাইয়ের ছেলের কাছ থেকে কোনো ঘটনা নিতে পারবো না, এবং রেফায়েত ভাই যতক্ষণ পর্যন্ত সুস্থ হয়ে আসবেন। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং রেফাত ভাইয়ের জন্য, যাতে আমরা তার কাছ থেকে খুব শিগগিরই ঘটনা কালেক্ট করতে পারি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইব্রাহিম এবং দানিউদের আরেকটি ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন কাজী ভাই খুলনা থেকে। তিনি নিয়মিতই আমাদের দানিউদের ঘটনা পাঠিয়ে যাচ্ছেন, এজন্য কাজী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ঘটনায় চলে যাচ্ছি। একদিন সকালবেলা ইব্রাহিম সাহেব ঘরেই ছিলেন। হঠাৎ তার সাথে দেখা করতে একজন লোক আসে। তিনি লোকটার সাথে দেখা করেন। দেখা করার পর সেই লোকটা ইব্রাহিম সাহেবকে একটা চিরকুট দেন। তিনি বলেন যে তার এক বন্ধুর বাবা তাকে এই চিরকুটটা দিয়েছে। তিনি জিজ্ঞেস করেন তার বন্ধুর নাম। তখন সেই লোকটা বলে তার বন্ধুর নাম জিকির। নামটা শুনে ইব্রাহিম সাহেবের মনটা ভালো হয়ে যায়, কারণ এই জিকির তার মাদ্রাসার বন্ধু। তারা দুজনে খুবই ভালো বন্ধু ছিলেন। অনেকদিন তার সাথে কোনো যোগাযোগ নেই, তাই তার নামটা শুনে তার খুবই ভালো লাগে। তিনি তার হাতে থাকা সেই চিরকুটটা খুলেন। চিরকুটটা খোলার পর তিনি যেটা পড়েন, সেটা পড়ার পর তার দুই চোখ বেয়ে সমানে পানি পড়তে থাকে। লেখাটা ছিল এরকম যে জিকিরের বাবা ইব্রাহিম ভাইকে লিখেছেন এরকম যে আমার ছেলে মারা গিয়েছে, আমার ছেলের জানাজা কেউ পড়তে চাচ্ছে না। বাবা, আমি জানি তুমি আমার ছেলের খুব ভালো বন্ধু, তাই আমি বাবা হিসাবে তোমার কাছে আমি এতটুকুই চাই যে তুমি আমার ছেলের জানাজাটা অন্তত পড়িয়ে দিয়ে যাও। এই লেখাটা পড়ে ইব্রাহিম সাহেব কতক্ষণ চুপ করে বসেছিলেন। তার মাথা কাজ করছিল না যে হঠাৎ কি হলো বা কিভাবে তার বন্ধু মারা গেল, আর কেনই বা তার বন্ধুর লাশের জানাজা কেউ পড়তে চাচ্ছে না। এটা চিন্তা করে তিনি আসলে কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি তার সামনে দাঁড়িয়ে থাকা সেই লোকটাকে জিজ্ঞেস করেন যে ভাই, কি হয়েছিল? তখন সেই লোকটা বলে যে জিকির মারা গিয়েছে এবং সে আত্মহত্যা করেছে। যেটা শুনে ইব্রাহিম ভাই খুবই অবাক হন এবং খুব ব্যথিত হন, কারণ তিনি তার বন্ধুকে খুব ভালো করে চিনেন। তার বন্ধুও খুবই আল্লাহওয়ালা লোক। তার বন্ধুও এক মাদ্রাসায় চাকরি করতেন। তার বন্ধুর পক্ষে এরকম কোনো কাজ করা কোনোভাবেই সম্ভব না, এটা তিনি খুব ভালো করে জানেন। তিনি লোকটাকে জিজ্ঞেস করেন যে ভাই সত্যি? সে লোকটা বলে জি। এই কথা শোনার পর ইব্রাহিম সাহেব তখনই রওনা হন তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। এটা বলে রাখা ভালো, তার বন্ধুর বাড়ি তার বাড়ি থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা। তিনি সে সময় সেই লোকটাকে সাথে করে রওনা দিয়ে দেন তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। তিনি যখন তার বন্ধুর বাড়ির কাছাকাছি এসে পৌঁছালেন, তখন তিনি দেখতে পান যে হঠাৎ একটা লোক তার সাথে সাথে আসছে। তখন তিনি জিজ্ঞেস করেন সেই লোকটাকে, ভাই আপনি কে? তখন সেই লোকটা বলে যে ভাই, আমি ওই বাড়িরই লোক, আমার নাম রিজিক। এই কথা শুনে তিনি আর কোনো কথা বলেন না, তিনি হাঁটতে থাকেন। আর তার সাথে যে লোকটা ছিল সেই লোকটা তার অনেক সামনে ছিল, তাই ওই লোকটাও দেখেনি যে ইব্রাহিম সাহেবের সাথে কেউ ছিল, বা রিজিককে সে সামনের লোকটা দেখতে পায়নি। তো তিনি রিজিককে নিয়েই বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পর তিনি দেখেন তার সাথে রিজিক নাই। তো তিনি চিন্তা করেন হয়তো অন্য কোথাও গিয়েছে। তো তিনি যখন ঘরে প্রবেশ করেন, আমরা যদি জিকিরের বাড়ির বর্ণনাটা আপনাদের দেই, সেটা অনেকটা এরকম। খুবই জরাশীর্ণ 2টা ঘর, আশেপাশে খুবই দারিদ্রতার ছাপ। ঠিক তাদের ঘরের উঠোনের মাঝখানে জিকিরের লাশটা কাফনে মোড়া। জিকিরের বাবা তার ছেলের সামনে, লাশের সামনে বসে কান্নাকাটি করছে। ইব্রাহিম সাহেব গিয়ে তার বন্ধুর লাশের সামনে গিয়ে দাঁড়ান। তার চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। তিনি কাউকে সান্ত্বনা দেবেন সেরকম ভাষাও তার ছিল না। তিনি দেখতে পান জিকিরের মা অজ্ঞান হয়ে পড়ে আছেন তার বাড়ির দরজার সামনে, তাকে ঘিরে লোকজন।
আসলে এরকম পরিস্থিতিতে কাউকে সান্ত্বনা দেওয়া আসলে কারো পক্ষে সম্ভব না। তিনি তার বন্ধুর লাশের পাশে কিছুক্ষণ বসেন। বসার পর তিনি এক মনে দোয়া পড়তে থাকেন। হঠাৎ তার চোখের সামনে তার মনে হলো যে একটা আগুনের শিখা তার চোখের সামনে হঠাৎ বিস্ফোরিত হলো। তিনি চমকে চোখ খুলে তাকান। তাকিয়ে দেখেন সবকিছুই আগের মতো। ইব্রাহিম সাহেব বুঝতে পারেন যে হয়তো এখানে কোনো সমস্যা আছে, কারণ তা না হলে তিনি চোখ বন্ধ অবস্থায় এই আগুনের স্ফুলিঙ্গটা দেখতেন না। তখন এক পর্যায়ে ইব্রাহিম সাহেব জিকিরের বাবাকে জিজ্ঞেস করেন যে চাচা, আসলে কি ঘটনা ঘটেছে, আমাকে একটু খুলে বলুন। তখন জিকিরের বাবা ইব্রাহিম সাহেবকে যে ঘটনাটা বলেন সেটা হচ্ছে এরকম। জিকির চাকরি করতে একটা মাদ্রাসায়, সেটা ছিল চট্টগ্রাম। তো সে 6 মাস বা 4 মাস পর পর বাড়িতে আসতো। 4 মাস আগে যখন সে বাড়িতে আসে তখন তার বাড়ির লোকজন দেখতে পায় জিকির খুবই মনমরা হয়ে আছে এবং সে একা একা থাকার চেষ্টা করতেছে। সাধারণত জিকির এরকম লোক না, তো তারা ব্যাপারটা নিয়ে এরকম মাথা ঘামায় নাই। কিন্তু এই ঘটনার কিছুদিন আগে, 3 দিন আগে সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে তার বাবাকে একটা চিঠি দেয়। চিঠিটা দিয়ে বলে যে আমার বন্ধু আসলে এই চিঠিটা তাকে দিয়েন। তখন তার বাবা তার ছেলেকে জিজ্ঞেস করে যে আসলে কেন, তুমিই তো দিতে পারো তোমার বন্ধুকে। তখন জিকির বলে যে আপনাকে যেটা করতে বললাম সেটা কইরেন, আমি যদি পারতামই তাহলে আপনাকে দিতাম না। তো এই কথা বলার পর আর তার বাবা কোনো কথা বলেন না, কিন্তু তার বাবা আসলে জানতেন না যে তার ছেলে মারা যাবে। গতকাল রাতে তার ছেলেকে পাওয়া যায় তাদের বাড়ি থেকে কিছু দূরে একটা জঙ্গলে একটা আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, যেটা কোনোভাবেই সম্ভব না, তার ছেলে এরকম না। তো এরপর যখন তার ছেলেকে নিয়ে আসা হয় তখন গ্রামবাসী কেউই এই ছেলের জানাজা পড়তে যাচ্ছিল না, কারণ আত্মহত্যায় মারা যাওয়া মানুষের জানাজা লোকজন পড়তে চায় না। তো একমাত্র উপায় হচ্ছে ইব্রাহিম সাহেব। এবং ওই চিঠিটার কথা মনে পড়ে জিকিরের বাবা ইব্রাহিম সাহেবের কথা স্মরণ করেন এবং ইব্রাহিম সাহেবকে এই জানাজা পড়ার জন্য ডেকে নিয়ে আসেন। তো ইব্রাহিম সাহেব বলেন যে চাচা, আপনি চিন্তা করেন না, আল্লাহর যা করার আল্লাহ করছে। ইনশাল্লাহ আমি যখন এসেছি আমি ইনশাল্লাহ কিছু করার চেষ্টা করব। আমার কেন জানি মনে হচ্ছে আমার বন্ধু এই কাজ নিজে করে নাই, আমার বন্ধুকে দিয়ে এই কাজ করানো হয়েছে। তো তার বাবা এই কথা শুনে আরো কান্না শুরু করে দেন। তখন এক পর্যায়ে ইব্রাহিম সাহেব তার বাবাকে, মানে জিকির সাহেবের বাবাকে জিজ্ঞেস করেন, আচ্ছা চাচা, রিজিক কোথায়? রিজিককে তো দেখতেছি না। তখন জিকির ভাইয়ের বাবা বলেন যে রিজিক নামের তো কাউকে আমরা চিনি না। তখন ইব্রাহিম সাহেব বুঝতে পারেন আসলে রিজিক মানুষ না, সে হয়তো অন্য কিছু, যেটা ইব্রাহিম সাহেবের সাথে এসে দেখা করেছিল। তখন ইব্রাহিম সাহেব জিকির ভাইয়ের বাবাকে বলেন যে আপনার ছেলে আপনাকে যে চিঠিটা দিয়েছিল ওই চিঠিটা আমাকে একটু দিন। তখন তার বাবা সেই চিঠিটা বের করে ইব্রাহিম সাহেবের হাতে দেন। জিকির ভাইয়ের বাবা পড়ালেখা জানতেন না, তাই তিনি চিঠিগুলো পড়েনও নাই যে কি লেখা ছিল। তো ইব্রাহিম সাহেব চিঠিটা খুলে যা পড়েন তা অনেকটা এরকম যে তার বন্ধু তাকে উদ্দেশ্য করেই লিখে গেছে যে বন্ধু, এই চিঠিটা যখন তোমার হাতে, আমি জানি না আমি বেঁচে আছি কিনা, আর যেহেতু এই চিঠিটা তোমার হাতে পড়েছে তার মানে আমি আজ বেঁচে নেই। আমি শুধু তোমাকে এতটুকুই বলতে চাই যে আমি বাঁচতে পারলাম না, আমাকে ওরা বাঁচতে দিল না, ওই শয়তান আমাকে বাঁচতে দিল না। আমি রিজিককে রেখে যাচ্ছি, রিজিক তোমাকে সব বলবে। বন্ধু, আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার কাছে দৌড়ে চলে যেতাম, আমি জানি তুমি আমাকে সাহায্য করতে পারতা, আমি এই শয়তানের সাথে পেরে উঠলাম না। তুমি আমার ফ্যামিলিকে রক্ষা করো, তুমি রিজিককে রক্ষা করো। আমি জানি এই শয়তান আমাকে মেরে শান্ত হবে না, এই শয়তান আমার ফ্যামিলির উপরও ক্ষতি করার চেষ্টা করবে, তুমি আমার ফ্যামিলিকে দেখো। এই কথা পড়ার পর ইব্রাহিম সাহেব বুঝে ফেলেন যে আসলে এই সমস্যা কোনো স্বাভাবিক সমস্যা না, খুব অস্বাভাবিক কিছুদিন যাবৎ হয়তো জিকিরের সাথে হচ্ছে বা তার ফ্যামিলির সাথে হচ্ছে। তিনি এটা শেষ দেখে ছাড়বেন এটা তিনি চিন্তা করেন, যেহেতু তার বন্ধু তাকে উদ্দেশ্য করে লিখে গেছে
যে এই সমস্যাটার একটা সমাধান করতে। তিনি এই সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর। তো এক পর্যায়ে ইব্রাহিম সাহেব জিকির ভাইয়ের বাবাকে বলেন যে চাচা, আচ্ছা যা করার আমরা পরে করব, এখন আমরা এই লাশটা জানাজার ব্যবস্থা করি। তো তখন মাগরিবের আজান হয়ে গেছে, সবাই নামাজ পড়ে জানাজায় দাঁড়ালো। জানাজায় লোক সংখ্যা ছিল মাত্র 5 জন। জানাজা পড়াবার পর 4 জন লোক মিলে জিকিরের লাশের খাটিয়া নিয়ে চলে যায় তাদের পূর্বের স্থানে, যেখানে তারা আগে একটা কবর খুঁড়ে রেখেছিল। সে কবর ছিল তাদের যে গ্রামের কবর তার থেকে ভিন্ন আরেক জায়গায়। গ্রামবাসী জিকিরকে তাদের কবরস্থানে কবর দিতে দেয়নি। তারা জিকিরের লাশ তাদের কবরস্থানে ঢুকাবে না, সাফ বলে দিয়েছে। তাই জিকিরের বাবা তার ছেলের জন্য আরেকটা জায়গায় কবর খুঁড়ে গেছেন। তো তারা যখন লাশের খাটিয়া নিয়ে সেই কবরের সামনে গিয়ে দাঁড়ালো, তারা দেখতে পায় সেই কবরের ভেতর কে জানি মাটি ঢেলে কবর প্রায় সমান করে দিয়েছে। এটা দেখে আসলে সবাই খুব ব্যথিত হয়। সবাই মনে করে হয়তো এলাকার লোকজনই কেউ খবর পেয়ে এই কাজ করেছে। তো তারা সেখানে লাশটা নামিয়ে রেখে আবার সেই কবর খোঁড়া শুরু করে। 1.5 ঘন্টা পর তারা কবর খোঁড়া শেষ করে এবং সে সব যথারীতি জিকিরের লাশ দাফন করে সেখানে কিছুক্ষণ দোয়া পড়ে দাঁড়িয়ে থাকে। তখন ইব্রাহিম সাহেব জিকিরের বাবাকে বলেন যে আপনারা চলে যান, আমি কিছুক্ষণ এখানে একা দাঁড়িয়ে থাকব। জিকিরের বাবা বলেন যে না বাবা, চলো আমরা বাসায় চলে যাই। কিন্তু ইব্রাহিম সাহেব রাজি হন না। তিনি সবাইকে পাঠিয়ে দিয়ে নিজে এক মনে কিছুক্ষণ তার বন্ধুর কবরের সামনে দাঁড়িয়ে থাকেন। এরপর হাঁটেন। 40 কদম দেওয়ার পর তিনি একটা জায়গায় গিয়ে দাঁড়ান। দাঁড়িয়ে তার বন্ধুর কবরের দিকে তাকিয়ে থাকেন। তার মাথায় অনেক কিছু ঘুরছিল যে কি হলো, কিভাবে হলো, আমার এই বন্ধুর দশা কে এরকম করলো। তিনি এটা শেষ দেখতে যাচ্ছিলেন। তিনি একটা গাছে হেলান দিয়ে বসে পড়েন। হঠাৎ হয়তো তিনি ক্লান্ত ছিলেন বা চিন্তাগ্রস্ত ছিলেন বা কোনো একটা কারণই হোক, হঠাৎ তার চোখ লেগে যায়। হঠাৎ সে শুনতে পায় তার কানের সামনে কেউ বলছে, হুজুর উঠেন, হুজুর এখানে থাকেন না, উঠেন। ইমাম সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি তাকিয়ে আশেপাশে কাউকে দেখতে পান না, কিন্তু তিনি বুঝতে পারেন এটা রিজিক, যে তার সাথে জিকিরের বাড়ির সামনে দেখা করেছিল। তিনি মনে মনে 3 বার ডাক দেন, রিজিক, রিজিক, রিজিক। ঠিক তখনই একটা গাছের পেছন থেকে একটা অবয়ব সামনে এসে দাঁড়ায়। তিনি দেখতে পান এটা সেই রিজিক। তখন ইব্রাহিম সাহেব রিজিককে বলেন যে আমি বুঝতে পেরেছি যে তুমি মানব জাতির কেউ না, তুমি জিন জাতির কেউ। আচ্ছা, আমার বন্ধু চিঠিতে লিখে গেছে তোমার কথা, তুমি সব জানো। তোমার কাছে আমার রিকোয়েস্ট যে তুমি আমাকে পুরো ঘটনাটা খুলে বলো। তখন রিজিক যে ঘটনাটা আসলে ইব্রাহিম সাহেবকে বলে, সেটা শুনে ইব্রাহিম সাহেব রাগে কাঁপতে থাকেন। আমরা ঘটনাটা বলি আপনাদের। ঘটনাটা এরকম, এই জিকির সাহেব যেই মাদ্রাসায় চাকরি করতেন, সেই মাদ্রাসায় অনেক ছেলে পেলে ছিল। বেশিরভাগ ছেলে পেলে ছিল এতিম এবং তাদের বয়স 8-9 বছর বা 10 বছরের কাছাকাছি। একদিন তিনি শুনতে পান তার এলাকায়, তার মাদ্রাসার এক ছেলের মা মারা গেছে। তিনি এই ছেলেটা সম্পর্কে জানতেন। এই ছেলেটার বাবা নেই, এই ছেলেটার মা মানুষের বাড়িতে কাজ করে তার ছেলেকে মাদ্রাসায় পড়াতো। তো এই ছেলের মা যখন মারা গেছে, তখন এই খবরটাতে আসলে জিকির সাহেবকে অনেক ব্যথিত করে। তিনি সেই ছেলেটাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গিয়ে দেখেন সেই ছেলেটার মা লাশ পড়ে আছে তার বাড়ির উঠোনে এবং তাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। দাফন কাফনের ব্যবস্থা করারও কেউ নাই। যখন জিকির সাহেব সেই লাশটার কাছাকাছি গিয়ে দাঁড়ান, তখন তিনি দেখতে পান সেই মহিলাটার শরীরে অস্বাভাবিক কিছু দাগ, যেই দাগ আসলে কোনোভাবে সম্ভব না কোনো সুস্থ মানুষের শরীরে থাকা। এবং সেই ছেলেটার মার শরীরটা কেমন জানি রক্ত শূন্য। তিনি বুঝতে পারেন এখানে কোনো খারাপ কিছু আছে বা কোনো ঘটনা এই মহিলাটার সাথে ঘটেছে। তখন সেই জিকির সাহেব সেই মহিলাটার দাফন কাফনের ব্যবস্থা করেন।
ব্যবস্থা করার পর তিনি তার মাদ্রাসায় সেই ছেলেটাকে নিয়ে চলে আসেন। আর এই রিজিক যে ছিল, সে ছিল সেই জিকির ভাইয়ের বা জিকির সাহেবের খুবই কাছাকাছি একজন জিন। এই রিজিক জিকির ভাইকে অনেকভাবেই সাহায্য করতেন। তো তিনি সেই মাদ্রাসায় গিয়ে ছেলেটাকে নিয়ে যখন পৌঁছালেন, তখন তিনি সেই রিজিককে ডাকেন। ডাকার পর জিজ্ঞেস করেন, আসলে কি হয়েছিল সেই মহিলার সাথে, তুমি কি বলতে পারো? তখন রিজিক জিকির ভাইকে যে ঘটনাটা জানায় সেটা হচ্ছে এরকম, এই মহিলা যে বাড়িতে কাজ করত সেই বাড়ির এক লোক কালো জাদু করত। সে তার ক্ষমতা বাড়াবার জন্য তার একটা ভোগের দরকার ছিল, যে সে যেই শয়তানের উপাসনা করত তাকে ভোগ দেওয়ার দরকার ছিল। সেই নরপিশাচ এই মহিলাকেই সেই শয়তানের ভোগ হিসেবে দেয়। এই মহিলাকে অনেক যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। 3 দিন তাকে বন্দি করে রাখা হয়েছিল একটা ঘরে। এরপর এই মহিলাটার মৃত্যু হয়। এটা শুনে জিকির ভাই খুব রেগে যান, কারণ একমাত্র ওই শয়তানের এই লোভ চরিতার্থ করার জন্য একটা ছেলে তার সারা জীবনের জন্য এতিম হয়ে গেল। তিনি চিন্তা করেন তিনি এটার একটা ব্যবস্থা নিবেন। তখন রিজিক জাকিরকে অনেকভাবে মানা করে যে আপনি এই কাজ করেন না, এই কাজে যেন না। কিন্তু জিকির বদ্ধপরিকর ছিল এই কাজ করার। তিনি এই শয়তানের শেষ দেখতে চেয়েছিলেন, যে এই ছেলেটাকে এতিম করেছিল। ছেলেটাকে জিকির যখনই দেখতো তখন তার শরীরের ভিতর সে ক্রোধ দানা বেঁধে উঠত। তিনি জিকির একদিন রিজিককে বলে যে চলো আজকেই আমরা সেখানে যাব, গিয়ে আমি এটার পরিণাম দেখে ছাড়ব। তো রিজিক তাকে আবারও মানা করে, কিন্তু জিকির রাজি হয় না। তিনি রিজিককে বলে যে তুমি আমার সাথে থাকলে থাকো, না হলে নাই, আমি একাই যাব সেই জায়গায়। তখন এক পর্যায়ে রিজিক দেখতে পায় যে জিকিরকে কোনোভাবেই থামানো সম্ভব না। তখন সে তার সাথে যায়। জিকির সেই মহিলার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে সে একটা লাল সুতা দিয়ে তার ঘরটা বেঁধে ফেলে এবং সে ঘরের ভেতর প্রবেশ করে সে সেই শয়তানকে আহ্বান শুরু করে যে কে তুই এই মহিলার জীবনটা কেড়ে নিলি আর একটা শিশুকে এতিম করে ফেললি, তুই তোর পরিচয় দে। তখন হঠাৎ জিকির শুনতে পায় তার চারপাশে হাসির আওয়াজ, অদ্ভুত সেই হাসি। জিকিরের কানে তালা লেগে যায় সেই হাসির আওয়াজে। ঠিক তখনই জিকির শুনতে পায় গমগমে গলায় কেউ বলছে, কিরে, কেউ তো তার প্রেমিকাকেও এভাবে ডাকে না, তুই আমাকে যেভাবে ডাকছিস এতে তো মনে হচ্ছে তুই আমার খুব কাছের, কে তুই? তখন জিকির বলে যে আমি তোর জম, আল্লাহর কসম যে আমি তোর শেষ দেখে ছাড়ব। তখন সেই শয়তানটা বা সেই অবয়বটা বলতে শুরু করে যে আমাকে আটকাবার ক্ষমতা তোর নেই, আর সাথে করে যে পুচকেটাকে নিয়ে এসেছিস সে তো কিছুই করতে পারবে না, সে শুধু তাকিয়ে ফেল করে দেখবে আমার খেলা। তখন জিকির বলে ওঠে যে আচ্ছা, যদি সেটাই হয় তাহলে তুই এই ঘর থেকে বের হয়ে দেখা। তখন সবকিছু চুপচাপ। হঠাৎ একটা ক্রোধের চিৎকার ভেসে আসলো চারপাশ থেকে। কেউ জানি খুব জোরে চিৎকার করছে, আর্তনাদ করছে রাগে। তখন সেই অবয়বটা বা সেই শয়তানটা জিকিরকে বলে, তুই কি করেছিস? আমি কেন বের হতে পারছি না এই ঘর থেকে? তখন জিকির বলে যে আল্লাহর কালামের ক্ষমতা কতটুকু তুই দেখেছিস? তুই তো আমাকে গোনায় ধরলি না, কিন্তু এখন আমি তোকে বোতলবন্দি করব। এই কথা বলে জিকির তার বিভিন্ন রিচুয়াল শুরু করে এবং এক পর্যায়ে সেই অবয়বটাকে বা সেই এন্টিটিটাকে সে তার বোতলে বন্দি করে। সে যখন ঘর থেকে বের হয় তখন রিজিক চলে আসে জিকিরের সাথে, বলে যে আপনি যে কাজটা করেছেন সে কাজটা খুবই ভয়াবহ কাজ, আপনি এই বোতলটা আমাকে দিয়ে দেন। তো তখন জিকির রিজিককে বলে যে না, আমি তোমাকে দিব না, এর একটা শেষ আমি করব, আমার রাগ এখনো কমেনি।
তুমি চলে যাও। এই কথা বলে জিকির রিজিককে পাঠিয়ে দেয়। তো রিজিক যখন পরের দিন আসে তখন সে শুনতে পায় জিকির সেই জিনটাকে বোতলের ভেতরই মেরে ফেলেছে। এটা শুনে রিজিক বুঝতে পারে যে এই কাজটা জিকির খুব খারাপ করেছে। সে জিকিরকে সতর্ক করে, কিন্তু জিকির কোনো কিছুতেই মাথা ঘামায় না। হঠাৎ কিছুদিন পর থেকেই জিকিরের ভেতর অস্বাভাবিক ব্যাপার স্যাপার লক্ষ্য করে রিজিক। সে দেখতে পায় জিকির প্রায়ই একা একা কথা বলছে। যখন রিজিক তাকে জিজ্ঞেস করে তখন জিকির কোনো কথা বলে না। একদিন হঠাৎ জিকির বলে ওঠে রিজিককে যে আমি তো সমস্যায় পড়ে গেলাম। তখন রিজিক জিজ্ঞেস করে কি সমস্যা? বলে আমি কয়েকদিন যাবৎ খুব খারাপ ধরনের স্বপ্ন দেখছি এবং আমাকে বোধহয় কেউ মায়ায় বেঁধে ফেলছে। কিরকম? রিজিক জিজ্ঞেস করে। তখন জিকির বলে আমি সেদিন ঘুমের মধ্যে দেখলাম যে আমার বাবা মাকে কে জানি কেটে টুকরো টুকরো করে ফেলছে। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাই। উঠে গিয়ে দেখতে পাই সবকিছু ঠিকঠাক। হঠাৎ আমি একটু বাতাসের জন্য, একটু শান্ত সতেজ বাতাসের জন্য ঘর থেকে বের হই। বের হওয়ার পরে আমার সামনের দৃশ্যপট পাল্টিয়ে যায়। আমি দেখতে পাই আমি আমার বাড়ির সামনে। আমি হেঁটে বাড়ির ভেতর ঢুকে দেখতে পাই যে আমার বাবা আমার মাকে কেটে টুকরো টুকরো করে ফেলছেন। এবং আমি যখন আমার বাবাকে ধরতে যাই তখন আমার বাবা তার নিজের গলায় নিজে কোপ বসিয়ে দেন। আমি বুঝতে পারছি যে আমি মায়ায় আটকিয়ে গেছি। আমি কি করব বুঝতে পারছি না। এর কিছুদিন পরই জিকির চলে যায় তার বাড়িতে। রিজিকের আসলে কোনো কিছু করার ক্ষমতা ছিল না। সে শুধু দেখছিলই তার খুব প্রিয় একজন মানুষ কিভাবে কাতরাচ্ছে। এভাবে হঠাৎ করেই সে জিকির আত্মহত্যা করে, যেটা লোকজন বলে, কিন্তু আসলে সেই শয়তানটাই জিকিরকে মেরে ফেলেছে। কিন্তু কে এই শয়তান? এই শয়তানকে রিজিক চেনে না, কারণ এই শয়তানের যে ক্ষমতা তা অনেক। তাই রিজিক এই শয়তানের খবর বের করতে পারে নাই এখন পর্যন্ত। রিজিকের বলা এই ঘটনা শুনে ইব্রাহিম সাহেব খুবই ব্যথিত হন এবং তিনি নিজের ভেতরেও এক ধরনের ক্রোধ লক্ষ্য করেন এবং তার ভেতর এইটা বদ্ধপরিকর হয় যে তিনি তার বন্ধুর এই করুণ পরিণতির শেষ দেখে ছাড়বেন। তিনি রিজিককে বলেন তুমি চলে যাও, আমি আমার বন্ধুর এই মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিব। তখন রিজিক ইব্রাহিম সাহেবকে বলে যে আপনিও কিন্তু ক্রোধের বশবর্তী হয়ে যাচ্ছেন। আপনার বন্ধুও যেই ভুলটা করেছে আপনিও কিন্তু সেই ভুলের দিকেই পা বাড়াচ্ছেন। আপনি দয়া করে এই কাজ কইরেন না। তখন ইব্রাহিম সাহেব রিজিককে বলে যে তুমি হয়তো আমার বন্ধুর লিখে যাওয়া কথাগুলো বোঝনি। সে তার এই করুণ পরিণতির প্রতিশোধ চায়, সেজন্যই কিন্তু সে আমাকে ডেকেছে এবং আমি আমার বন্ধুর কথা রাখবো। তুমি চলে যাও। এই কথা বলে ইব্রাহিম সাহেব হাঁটতে হাঁটতে চলে আসেন জিকিরের বাড়িতে। তিনি তার বাবা মাকে বলেন যে আপনার ছেলে আত্মহত্যা করেনি, আপনার ছেলেকে মারা হয়েছে। আমি এর শেষ করে দিয়ে যাব, তা না হলে আপনাদের ফ্যামিলির উপর খুবই বিপদ। এই কথা বলে সেই দিনের মতো ইব্রাহিম সাহেব জিকিরদের বাড়িতে থেকে যান। রাতের বেলা তাহাজ্জুদের নামাজের পর তিনি তার বন্ধুকে স্মরণ করেন এবং চলে আসে দানিউদ। দানিউদ এসে জিজ্ঞেস করে কি হলো বন্ধু, তোমার মন খারাপ কেন? আমি জানি কেন মন খারাপ। তখন ইব্রাহিম সাহেব বলে আমি জানি তুমি জানো আমার কি হয়েছে, আমার কি সমস্যা, আমি কি চাই, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। তখন দানিউদ ইব্রাহিমকে বলে যে তুমি যে কাজ করতে চাচ্ছ তাকে তুমি আসলেই করতে চাচ্ছ? তখন ইব্রাহিম বলে যে হ্যাঁ। তখন দানিউদ বলে ঠিক আছে, তুমি যেহেতু করতে চাচ্ছ তোমার বন্ধুর জন্য, সেক্ষেত্রে আমিও আমার বন্ধুকে হেল্প করব। আজকে আমি চলে যাচ্ছি, কালকে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব, সেই জায়গায় যাওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু আমার যাওয়া ঠিক হবে না। সেখানে তুমি গেলেই ভালো হবে এবং তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজ করলেই একমাত্র এই শয়তানকে কাবু করা সম্ভব।
এই কথা বলে দানিউদ চলে যায়। পরদিন সকালবেলা ইব্রাহিম সাহেব ফজর নামাজের পর বসেছিলেন এবং চিন্তা করছিলেন যে কিভাবে তিনি এই শয়তানকে শায়েস্তা করবেন। ঠিক তখনই দানিউদ এসে পৌঁছায়। দানিউদ এসে ইব্রাহিম সাহেবকে বলে, চলো। তখন ইব্রাহিম সাহেব তার বন্ধুর সাথে হাঁটা ধরেন। হঠাৎ তিনি দেখতে পান তার আশেপাশের দৃশ্যপট পাল্টিয়ে গেছে। তিনি একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন এবং তার চারপাশটা অন্ধকার। দানিউদ তার সাথেই দাঁড়ানো, তাই ইব্রাহিম সাহেবের ভয় হচ্ছিল না। তখন দানিউদ ইব্রাহিমকে বলে যে, বন্ধু, তোমাকে এই নদীটা পার হয়ে ওই পারে যেতে হবে। ওই পারে গিয়ে কিছুক্ষণ হাঁটার পর তুমি দেখতে পাবে একটা বট গাছের নিচে একটা বুড়ি বসে সুতো পাকাচ্ছে। তুমি সেই বুড়ির কাছ থেকে এই সুতোটা নিয়ে আসবে। তুমি যদি এই সুতোটা নিয়ে আসতে পারো, একমাত্র সেক্ষেত্রেই আমাদের ওই শয়তানকে পরাজিত করা সম্ভব। তো এই কথা শোনার পর ইব্রাহিম সাহেব বলেন যে অবশ্যই আমি এই কাজ করব। তখন দানিউদ বলে যে তুমি এই কাজ আগেও করছো এবং তুমি জানো যে এইসব কাজ করতে গেলে কি কি সমস্যা হয়। অতএব আমি জানি তুমি পারবে, তারপরও বন্ধু হিসাবে তোমাকে আমি সতর্ক করে দিলাম। তুমি আবারও চিন্তা করো তুমি এই কাজ করবে কিনা। তো ইব্রাহিম সাহেব বদ্ধপরিকর ছিলেন, তিনি করবেনই। তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ তিনি নেবেন। তিনি বলেন, দানিউদকে তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। সেই নদীর পাড়েই একটা নৌকো বাঁধা ছিল। তিনি সেই নৌকো করে সেই নদী পার হওয়া শুরু করেন। তিনি যখন নদীর মাঝপথে হঠাৎ তিনি লক্ষ্য করেন যে তার নৌকাটা কিভাবে জানি একটু দুলছে, একটু অস্বাভাবিকভাবে দুলছে। হঠাৎ কে যেন লাফ দিয়ে তার নৌকার উপর এসে বসলো। তিনি দেখতে পান সেটা মানুষ না, সেটা একটা অদ্ভুত আকৃতির জন্তু, যার হাত পা চারটা এবং তার মুখটা সাপের মতো। এবং সে ইব্রাহিম সাহেবের গায়ের উপর পড়ে তাকে নিয়ে পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পর ইব্রাহিম সাহেব তলিয়ে যাচ্ছিলেন। তলিয়ে যাওয়ার এক পর্যায়ে তিনি বিভিন্ন সূরা পড়া শুরু করেন মনে মনে, এবং এক পর্যায়ে তিনি দেখেন তাকে সেই অবয়বটা ছেড়ে দিয়েছে। তিনি কোনোভাবে সাঁতরিয়ে আবার সেই নৌকায় ওঠেন। তিনি কোনোভাবে সেই নৌকাটা ওই নদীর ওপারে নিয়ে যান। ওপারে নিয়ে যখন তিনি নামেন, তিনি দেখতে পান তার চারপাশে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে এবং হঠাৎ কিছু বিশাল আকৃতির শেয়াল তাকে ঘিরে ধরল। তিনি তার পকেট থেকে সেই দানিউদের দেওয়া লাঠিটা বের করেন। লাঠিটা বের করার সাথে সাথেই ম্যাজিকের মতো সেই শেয়ালগুলো ভ্যানিশ হয়ে যায়। ইব্রাহিম সাহেব সামনে এগোতে থাকেন। হঠাৎ কে যেন তিনি দেখতে পান একটা মৃতদেহ তার চোখের সামনে, তার ঠিক মাথার সামনে এসে ঝুলে পড়ল। তিনি আবার চোখ বন্ধ করে দোয়া পড়লেন এবং সাথে সাথে সেই মৃতদেহটা গায়েব। তিনি এগিয়ে গেলেন এবং এগিয়ে যাওয়ার পর দানিউদের বলে দেওয়া কথা অনুযায়ী তিনি দেখতে পান সে একটা বুড়ি বসে আছে একটা বট গাছের নিচে এবং বুড়িটার হাতে কিছু সুতো। তিনি বুড়িটাকে জিজ্ঞেস একটা সালাম দেন। সালাম দেওয়ার পর সেই বুড়ি সেই সালামের উত্তর দেয় এবং সেই বুড়ি বলে যে তোর তো বেজায় সাহস, তোর নিজের সাহসই অনেক এবং তোর সাথে যিনি আছেন তার তো অনেক ক্ষমতা, কিন্তু তারপরও তোর সাথে যিনি আছেন তার ক্ষমতা থাকার পরও তুই যে এত কষ্ট করে এই জায়গায় এসেছিস, তোর ইমানের পরীক্ষা দিয়েছিস, তার জন্য আমি আসলে তোকে এই সুতো দিতে বাধ্য। নিয়ে যায় এই সুতো এবং ওই শয়তানকে বধ কর। এই কথা বলার পর সেই বুড়ি ইব্রাহিম সাহেবের হাতে সেই সুতোটা দেন। ইব্রাহিম সাহেব সেই সুতো নিয়ে আবার সেই নৌকায় করে ওই পারে এসে পৌঁছান। পৌঁছে যখন নৌকা থেকে নামেন, ঠিক তখনই তিনি দেখতে পান তিনি জিকিরের বাড়ির সামনে এবং তার সামনে দানিউদ দাঁড়ানো। দানিউদ বলে যে তুমি কঠিন কাজটা করে ফেলেছ, এরপর বাকি কাজ আমার, এই সুতোটা আমাকে দাও। তো তখন ইব্রাহিম সাহেব সেই সুতোটা দানিউদকে দিল এবং দানিউদ বলল যে আজকে মাগরিবের নামাজের পর তুমি তোমার বন্ধুর কবরের সামনে আসবা, সেখানেই আমরা সেই শয়তানকে ধরব এবং তোমার সাথে করে সেই রিজিককে নিয়ে আসবা, ওকে দরকার। তো যেই কথা সেই কাজ। ইব্রাহিম সাহেব মাগরিবের নামাজের পর রিজিককে মনে মনে স্মরণ করেন এবং রিজিক চলে আসে। চলে আসার পর ইব্রাহিম সাহেব রিজিককে বলে যে রিজিক, আজকেই সেই দিন, আজকেই আমি আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেব, তুমি চলো।
রিজিক তখনও ইব্রাহিম সাহেবকে মানা করছিল যে হুজুর আপনি যায়েন না, আপনার ভালো হবে না। তখন ইব্রাহিম সাহেব রিজিককে বলে, তুমি আমাকে চেনো, আমার বন্ধুকে চেনো না, অতএব চলো। তখন রিজিক আর কোনো কথা বলে না, তিনি সেই ইব্রাহিম সাহেবের সাথে করে সেই জিকির ভাইয়ের কবরের সামনে গিয়ে দাঁড়ান। একটু দূরে দাঁড়িয়ে ইব্রাহিম সাহেব দানিউদ্দের বলে দেওয়া কথা অনুযায়ী বিভিন্ন সূরা পড়েন, জমজমের পানি দিয়ে নিজের শরীরকে পবিত্র করেন ছিটিয়ে। এরপর তিনি সেই শয়তানকে আহ্বান করেন। তিনি যখন শয়তানকে ডাকছিলেন তখন চারপাশে মনে হচ্ছিল ঝড় শুরু হয়েছে, চারপাশের গাছপালা সবকিছু ভেঙে দুমড়ে মুচড়ে যাবে। চারপাশে একটা বিকট হাসি দিয়ে চলে আসে সেই অবয়ব, এসে জিজ্ঞেস করে ইব্রাহিমকে যে, কিরে, তোরও তো দেখি মরার খুব শখ, বন্ধুর পাশে শুতে চাস? ঘুরে দেবো আর একটা কবর? সমস্যা নেই, আজকেই শুতে পারবি। তোর সাহস দেখে তো আমি চমৎকৃত হলাম। আর পাশে করে সাথে করে যেই পুচকেটাকে নিয়ে এসেছিস তার জন্য তোকে ধন্যবাদ। তোদের দুইটাকে যে এক জায়গায় পাবো তা আমি চিন্তা করি নাই, তুই আমার কাজটা সহজ করে দিলি। এই কথা বলার পর ইব্রাহিম সাহেব সেই অবয়বটাকে বলে যে, তোর আজকে শেষ দিন, জীবনে যত গুনাহ করেছিস, পাপ করেছিস, তার প্রায়শ্চিত্ত তোকে করতে হবে। তুই কে? তুই কেন আমার এই বন্ধুকে মারলি? তখন সেই অবয়বটা বলে যে, ও আমার ভাইকে বোতলবন্দি করে এবং আমার সেই ভাইকে সেই বোতলের ভেতর মেরে ফেলে। আমি এর প্রতিশোধ নিব না? তোর ভাইকে যদি কেউ মারে তুই কি তার প্রতিশোধ নিবি না? তখন ইব্রাহিম সাহেব বলেন যে, না, আমার ভাই যদি কোনো খারাপ কাজ করে থাকে তখন আমি আমার ভাইকে কোনো সময় সাপোর্ট করব না। তখন সেই অবয়বটা বলে ওঠে যে, খারাপ ভালো কি তোর কাছে শিখতে হবে আমার? তুই নগণ্য একটা মানুষ, তুই আমার ক্ষমতা জানিস? ঠিক তখনই ইব্রাহিম তার পকেট থেকে দানিউদের দেওয়া লাঠিটা বের করলো। লাঠিটা বের করার পরই সেই অবয়বটা কেমন জানি কেঁপে উঠল। সে বলল ইব্রাহিমকে, তোকে এই লাঠি কে দিয়েছে? তুই এই লাঠি কই পেলি? তখন ইব্রাহিম সাহেব সে অবয়বটাকে বলে, জানতে চাস না দেখতে চাস? তখন সে অবয়বটা কিছু বলছিল না, সে একটা ব্যথার মতো একটা গঙ্গানির আওয়াজ করছিল, যেটাতে রিজিক খুবই ভয় পেয়ে যায়। সে ইব্রাহিম সাহেবকে বলে যে, আপনি এই লাঠি কই পেয়েছেন? রিজিকও খুব অবাক যে ইব্রাহিম সাহেবের কাছে এই লাঠি কোত্থেকে আসলো। তখন ইব্রাহিম সাহেব একটা সূরা পড়েন এবং লাঠিটা এক হাতে ধরে তার বন্ধুকে ডাকেন, দানিউদ, দানিউদ। ঠিক সে সময় একটা বিদ্যুৎ চমকানোর মতো একটা আওয়াজ হলো। ঠিক চলে আসলো ইব্রাহিমের বন্ধু দানিউদ। দানিউদকে দেখা মাত্রই রিজিক হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার বাদশা। তখন সে অবয়বটা চিৎকার করতে থাকে, সে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে ইব্রাহিম সাহেবের কাছে। ঠিক তখনই দানিউদ সেই বুড়ির দেওয়া সুতাটা সে অবয়বের গলায় ছুঁড়ে মারে এবং একটা হ্যাচকা টান দেয়। যে হ্যাচকা টানে সে অবয়বটার শরীর ছায়ের মতো চারিদিকে ভেসে উড়ে চলে যায়। তখন দানিউদ বলে যে, তোমার সমস্যার সমাধান আমি করে দিয়েছি। তুমি তোমার বন্ধুর ফ্যামিলিকে গিয়ে বলতে পারো যে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছে এবং তাদের আর কোনো সমস্যা হবে না। এই কথা শোনার পর ইব্রাহিম সাহেব খুশিতে কেঁদে দেন এবং তিনি জিকির ভাইয়ের ফ্যামিলির কাছে গিয়ে সবকিছু খুলে বলেন। এটাই ছিল কাজী ভাইয়ের পাঠানো দানিউদ আর ইব্রাহিমের আরেকটি ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি সামনেও আমরা দানিউদের আরো কিছু ঘটনা আপনাদের জন্য নিয়ে আসব। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ঢাকা শহরের একটি মেস বাসাকে কেন্দ্র করে। রিয়ন ভাই
যিনি বগুড়া জেলার দুপচাচিয়াতে ওনার বাড়ি, উনি এই মেসে যখন থাকতেন তখন ওনার সাথে কিছু ঘটনা ঘটে, যেটি উনি নিজে প্রত্যক্ষ করেছিলেন। সঙ্গত কারণে ওই মেসের নাম ঠিকানা আমাদেরকে বলেননি, মানে আমাকে বলেছেন কিন্তু আপনাদেরকে বলতে বারণ করেছেন। এই কারণে এটি জানাজানি হলে হয়তোবা ওখানকার তো অনেকেই শোনে, কারণ আমাদের ঘটনাগুলো অনেকেই শোনে, যদি এটি জানাজানি হয় তাহলে ওখানে যারা থাকেন তাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হতে পারে, যার কারণে উনি ওই ঠিকানাটা বলতে চাননি, মানে প্রকাশ করতে চাননি সবার কাছে। তো উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ঘটনাটি মোটামুটি বড়, আর ঘটনাটি উনি নিজে বলেছেন যে আমি যেন এটি এইভাবে পড়ে শোনাই। তো আমার কাছে মনে হয়েছে যে আজকের এই এপিসোডে অন্যান্য ঘটনাগুলো আমি নিজেই আমার মতো করে পড়ে শোনাবো, মানে বলবো আর কি। এই ঘটনাটা আমি ওনার মতো করেই পড়ে শোনাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আসসালামু আলাইকুম আফনান ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালোই আছেন। আমি রিয়ন, বগুড়া জেলার দুপচাচিয়া থানা থেকে বলছি। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটে 2014 সালের শুরুর দিকে। আমি দেশের একটি খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম এবং ঘটনাটি সেই সময়কার ঘটনা। ক্লাস শুরু হবে এপ্রিলে, সেই অনুযায়ী একটি মেস ঠিক করি। ঘটনাটি সেই মেসকে নিয়েই। আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমি যে মেসে গিয়ে উঠলাম সে মেসটি ছিল 6 তলা। কোনো এক কারণবশত যখন মেসটিতে উঠি তখন মেসটিতে খুব বেশি স্টুডেন্ট বা বোর্ডার ছিল না। প্রত্যেকটা ফ্লোরে সবগুলো ফ্ল্যাট মিলে 18টা করে রুম, তার মাঝে আবার 2টো করে ডাবল রুম, বাকি সব সিঙ্গেল। মেসে যখন উঠলাম তখন 6 তলা বাদে প্রায় সব ফ্লোরেই স্টুডেন্ট ছিল, তবে 4 ও 5 তলাতে স্টুডেন্ট সংখ্যা খুবই কম ছিল। যাই হোক, আমি 2 তলাতে পশ্চিমের একটি সিঙ্গেল রুমে উঠলাম। এত সুন্দর মেস, কিন্তু বর্ডার এত অল্প কেন, এটি দেখে প্রথমে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাবলাম যে এই মেসে মনে হয় চুরি টুরি বেশি হয়, এই কারণে বোর্ডার বা স্টুডেন্ট সংখ্যা কম। কিন্তু পরে ভাবলাম মেস ভাড়া অনেক বেশি হওয়াতে হয়তো বর্ডার কম। যাই হোক, মেসের কিছু কথা আগে ক্লিয়ার করে নিই। আগেই বলেছি মেসটি ছিল 6 তলা। একদম ছাদের রুমটা ছিল টিভি রুম, আর রুমের বাইরের অংশের ছাদে রান্নার ব্যবস্থা ছিল। ছাদের অর্ধেকের এক অংশ ছিল টিভি রুম আর এক অংশ রান্নাঘর, আর বাকিটা খোলামেলা। তখন ফুটবলের প্রতি ব্যাপক একটা টান ছিল আমার। বাড়িতে রাত জেগে খেলা দেখতাম, মেসে উঠেও তার ব্যতিক্রম হলো না। রাত জেগে খেলা দেখতাম টিভি রুমে গিয়ে। কয়েকদিন ভালোভাবেই কাটলো। এর মাঝে যে কথাগুলো জানতে পারলাম তা খুবই অদ্ভুত ছিল। মেসটি পুরাতন হলেও মোটামুটি গত 2 বছর বন্ধ ছিল। এবছরই নতুন করে সংস্কার করে আবার চালু করা হয়েছে। আর 6 তলাতে কেউ থাকে না, কারণ সেখানে অদ্ভুত কিছু ঘটনা নাকি ঘটে। আগে যারা থাকতো তাদের ভাষ্য মতে টিভি রুমে প্রচুর শব্দ হতো। আবার 6 তলার রুমের বাইরে দিয়ে কারা জানি নাকি হাঁটাহাঁটি করত। ছাদে রান্নার জিনিসপত্র ভেঙে ফেলার শব্দও নাকি পাওয়া যেত রাতের বেলা। এজন্য বর্ডাররা অনেক ভয় পেত। একদম নিচে পর্যন্ত নাকি সেই শব্দ শোনা যেত, তাই সবাই মেস ছেড়ে দিত। সেই কারণেই মেস বন্ধ ছিল প্রায় 2 বছর। পরে হুজুর ডেকে দোয়া দুরুদ পড়ানো হয় এবং আবার মেস চালু করা হয়। এগুলো শুনেও না শোনার মতোই ভান করি, কারণ আমি ভেবেছিলাম এগুলো আজকাল কি হয়। 2014তে ভূত প্রেত শব্দগুলো হাস্যকর হয়ে গিয়েছিল সবার কাছে। যাই হোক, এভাবেই চলে গেল বেশ কিছুদিন, প্রায় 2 মাস।
এর মাঝে কোনো রকম কোনো অদ্ভুত কিছু আমার চোখে পড়ে না বা শুনতেও পাই না। এর মাঝে মেসের কিছু বড় ভাই আর বন্ধুর সাথে ভালো সম্পর্ক হয়ে যায় আমার। তখন আমরা প্রায় 10 জন মিলে 6 তলাতে ওঠার চিন্তা ভাবনা করি, কারণ 6 তলার রুমগুলো অপেক্ষাকৃত বড় ছিল আর অনেক বাতাস ও আলো পাওয়া যেত সেখানে। যেই কথা সেই কাজ, আমরা 4 বন্ধু আর ভাইয়ারা 6 জন উঠে গেলাম 6 তলায়। মেস মালিক তো অনেকটাই খুশি হলেন। তিনি নিজেই 6 তলায় ওঠার প্রথম দিনে মেসে একটা ফিস্টের আয়োজন করলেন। সেই একটা খাওয়া দাওয়া হলো সেই রাতে। আমরাও আনন্দে আগ্রহে উঠে পড়লাম 6 তলায়। দীর্ঘদিন ধরে 6 তলায় লোক যেহেতু ছিল না, আমরা যেহেতু উঠলাম সেখানে, এই কারণেই মেস মালিক মূলত খুব খুশি হয়েছিলেন। আসলে 6 তলার রুমগুলো অনেক বড় আর সুন্দর ছিল। সেখানকার পরিবেশটাও ছিল অসাধারণ। কিছুদিন খুব ভালোভাবেই কাটলো। দেখতে দেখতে শীত চলে আসলো, আর তখনই সবকিছু পাল্টে গেল। শীতে ফ্যান চালানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ এমনিতেই অনেক বাতাস আসতো আর তার উপর শীত। সেজন্যই বাইরের ছোট ছোট শব্দগুলো শোনা যেত খুব স্পষ্টভাবেই। হঠাৎ একদিন রাতে কোনো একটা শব্দে ঘুম ভেঙে যায়। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 3:10 বাজে। গলা শুকিয়ে গেছে, তাই পানি খাবো বলে বোতলে হাত দিয়েছি। দেখি পানি নেই। সেজন্য পানি নিয়ে আসার জন্য বোতল হাতে রুম থেকে বের হই। প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ওয়াশরুম, আর আমরা যেই ট্যাপের পানি খেতাম বেশিরভাগ সময়, সেটি আবার 6 তলা থেকে নেমে একদম নিচতলাতে যেতে হবে। তো 6 তলা থেকে নেমে আবার ওঠার ইচ্ছা খুব কমই হচ্ছিল। আরেকটি বিষয় বলে রাখা ভালো যে বারান্দার লাইটগুলো রাত্রে ঘুমানোর সময় আমরা বন্ধ করেই ঘুমাতাম। ওয়াশরুম আমার রুম থেকে 2টা রুম পরেই, তাই আর রুমের লাইটটাও জ্বালালাম না। হালকা আলোতেই ওয়াশরুমে গিয়ে বোতল ভরিয়ে নিয়ে রুমে চলে আসলাম। যেহেতু নিচে যেতে ইচ্ছা করছিল না, এই কারণে কাজটি করলাম। আর পানি ভালো ছিল, যার কারণে এই ট্যাপের পানি খাওয়া যায়। রুমের দরজার সামনে এসে আমার একদম সামনের ব্যালকনিতে চোখ চলে যায়। ওখানে 2টো চেয়ার রাখা ছিল বসার জন্য। অন্ধকারে জ্যোৎস্নার আলোয় দেখলাম সেখানে কেউ একজন বসে আছে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। তাই আস্তে করে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু কোনো উত্তর আসলো না। আবারও জিজ্ঞেস করলাম, কে ওখানে? অবয়বটা দেখতে আমার বন্ধু শুভর মতো মনে হচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম, কিরে শুভ, ঘুমাস নাই কেন? তারপরও কোনো আওয়াজ নেই। আমি রাগ করেই রুমে ঢুকে পড়লাম। বোতল থেকে পানি খেয়ে শুয়ে পড়লাম। ভাবলাম হয়তো কারো মন খারাপ, তাই বসে আছে। থাক, বসে থাক, আমার কি। রুমের ভেতরের পরিবেশটা আমার কেন জানি অচেনা মনে হলো। হঠাৎ করে শীত অত্যাধিক বেড়ে গেছে মনে হচ্ছিল। লেপ গায়ে শক্তভাবে জড়িয়ে নিলাম নিজেকে। কিছুক্ষণ পর একটা শব্দ শুরু হলো। মনে হচ্ছে কেউ কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। একটা গোঙানির মতো অদ্ভুত টাইপের আওয়াজ হচ্ছিল। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলাম শব্দটা ওই ব্যালকনি থেকেই আসছে, যেখানে অবয়বটা বসা ছিল। তখন আমি কনফার্ম হলাম যে কষ্ট পেয়েই কেউ একজন ওখানে বসে কাঁদছে, আর সেজন্যই হয়তো আমার সাথে কথা বলেনি। আমি পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে ফিরে এসে বিকালে খেলতে গেলাম। আমাদের মেসের সামনে পশ্চিম দিকে একটা বিশাল খোলা জায়গা ছিল, যা ছিল বাংলাদেশ বেতারের জায়গা। ওইখানে আমরা মেসের সবাই ক্রিকেট খেলতাম। খেলা শেষে সবাই যখন বসে আছি, তখন আমি শুভকে জিজ্ঞেস করলাম, কিরে, রাতে কি হয়েছিল তোর? শুভ বলল, কই কিছু না তো। আমি বললাম, তাহলে ব্যালকনিতে বসে তুই কাঁদছিলি কেন? তখনও বলল, আরে আমি তো ঘুমাচ্ছিলাম। কি উল্টাপাল্টা আমাকে জিজ্ঞেস করছিস?
শুভর কাছ থেকে এই ধরনের কথা শুনে আমি ভাবলাম হয়তোবা অন্য কেউ সেখানে বসেছিল, যার কারণে আমি আর কথা বাড়ালাম না। আর তখন 6 তলাতে মোটামুটি আমরা 7 জন ছিলাম। সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই বলল যে না তো, আমরা কেউই সেখানে ছিলাম না। পরে মেসে ফিরে এসে বাকি 3 জন বড় ভাইকে জিজ্ঞেস করলাম, তারাও অস্বীকার করলো। বিষয়টা কেমন যেন খটকা লাগলো আমার কাছে, কারণ আমি তো নিজের চোখে দেখলাম ও শুনলাম, তাহলে ওটা কে ছিল? যাই হোক, এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। তারপর থেকে যে ঘটনাগুলো ঘটতে শুরু করলো, সেই অভিজ্ঞতাগুলো ছিল খুবই ভয়ানক। সকালে ঘুম ভাঙে ভাইদের চিল্লাচিল্লিতে। মোবাইল হাতে নিয়ে দেখি 5:30 বাজে। অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে দেখি সবাই নিচে যাচ্ছে দৌড়াদৌড়ি করে। আমিও নিচে গেলাম, গিয়ে দেখি আমার বন্ধু নাজমুল শুয়ে আছে ফ্লোরে একটা বিছানার উপর। ও তো এত সকালে ঘুম থেকে ওঠে না, আর উঠলেও ডাক দিয়ে তারপর নিচে নামতো, কারণ আমরা একসাথে ক্লাসে যেতাম। পরে রান্না করেন এক খালার কাছে শুনলাম বিস্তারিত। খালা নামাজ পড়ে বেতার মাঠের ওপাশ দিয়ে মেসে আসছিলেন, আমাদের মেসে, যেহেতু উনি রান্না করেন আর ওনার বাড়িটা বেতার মাঠের ওপাশেই ছিল। তখন বেতার মাঠের এক কোনায় একটা গাছের নিচে দেখেন নাজমুল পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সবাইকে ডাকাডাকি করে ওকে মেসের ভিতরে নিয়ে আসা হয়েছে। এখানে আরেকটি কথা বলে রাখি, আমাদের মেসের প্রায় 5 জন ম্যানেজার। বড় বড় আবাসিক হোটেলের মতো গ্রাউন্ড ফ্লোরে একটা রিসেপশন রয়েছে, তারা সেখানে বসে থাকেন। রাতেও 2 জন করে ডিউটি করেন। এছাড়াও 2টা সিকিউরিটি গার্ডও ছিলেন, তারা গেটে বসে থাকেন সারা রাত। কেউ রাত 1টার পর বাইরে গেলে বলে যেতে হয় গেটে, কারণ গেটের তালা কেবল ওনাদের কাছেই থাকে। আর এমনিতেও গেট খুলেই রাখেন সারা রাত, কারণ ছেলে পেলে সারা রাতেই প্রায় বাইরে যায়। কিন্তু ওনারা কেউই নাজমুলকে ওই রাতে বাইরে যেতে দেখেননি। যাই হোক, কিছুক্ষণ পর নাজমুলের চেতনা ফেরে। তারপর ওর কাছে কি হয়েছে জানতে চাইলে ও যা বলে তাতে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে। ওর ভাষ্য মতে রাত তখন 1টার মতো। দরজায় ধাক্কা শুনে আমি দরজা খুলে দেখি রাসেল দাঁড়িয়ে আছে। রাসেল নিচতলায় থাকতো, আমাদের ক্লোজ ফ্রেন্ড। রাসেল আমাকে বলে, চল নিচে যাই, ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে আসি। আমি আর রাসেল মাঝে মাঝে বাইরে যেতাম রাতে, তাই দরজা লক করে আমি ওর সাথে মেস থেকে বেরিয়ে পড়ি। মেসের সামনেই সাদ্দাম ভাইয়ের দোকান থেকে হালকা নাস্তা করে 2টো সিগারেট জ্বালালাম। তখন রাসেল বলল, চল বেতার মাঠে যাই, একটু খোলা আকাশের নিচে বসে গল্প করি। আমরা দুজনে চলে গেলাম বেতার মাঠে, সাথে আরো 2টো সিগারেট নিলাম। বেতার মাঠে গিয়ে এক জায়গায় বসে আমরা কিছুক্ষণ গল্প করলাম। তারপর রাসেল বলল, তুই মেসে ফিরে যা। আমি বললাম, তুই যাবি না? রাসেল বলল, আমি তো এখানেই থাকি, ওই যে ওই গাছটাতে। আমি ওর কথায় একটু ধাক্কা খেলো, পরে হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, এইখানে তুই আর তোর পেতনি বউ থাকিস নাকি? রাসেল উত্তর না দিয়ে হাসতে হাসতে গাছটার কাছে গিয়ে হেঁটে হেঁটে গাছে উঠে গেল, যেটা অসম্ভব ব্যাপার কোনো মানুষের পক্ষে। এই দৃশ্য দেখে আমি ভয়ে ঠাই হয়ে দাঁড়িয়ে রইলাম। এর মাঝেই রাসেলকে আমি আর দেখতে পেলাম না, ও মনে হলো বাতাসের সাথে অদৃশ্য হয়ে গেল। তারপরে আমার মনে পড়ল, আরে রাসেল তো আজ সকালে ট্রেনে বাড়ি চলে গেল, যাওয়ার সময় ওর রুমের চাবিও দিয়ে গেছে আমাকে, এখন আমার পকেটে ওর রুমের চাবি রয়েছে। এরপর আমি আর কিছু ভাবতে পারিনি। এতটুকু বলে নাজমুল থামলো। দেখলাম এই শীতের সকালে ওর গা থেকে ঘাম ঝরছে। যাই হোক, এরপর মেস ম্যানেজাররা ঠিক করলো রাত 1টার পর ইমার্জেন্সি ছাড়া বাইরে যাওয়া নিষেধ। এভাবেই কেটে গেল আরো কয়েকদিন। একদিন রাতে আমি আর শুভ টিভি রুমে বসে খেলা দেখছিলাম। শুভ টিভি রুমে রাখা খাটের উপর বসে দেয়ালের সাথে হেলান দিয়ে
ওর পরিচিত এক আত্মীয়ের সাথে কথা বলছিল আর খেলা দেখছিল, আর আমি সোফায় বসে খেলা দেখছিলাম। একটু পর আমরা রান্নাঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাই। শব্দগুলো ছিল কয়েকজন কথা বলার মতো। প্রথমত একটা ছোট বাচ্চা মেয়ে বলছে, আম্মু আজ কি খাবো? তখন আরেকটি মহিলা ভারী কণ্ঠে বলছে, চিন্তা করিস না, তোর বাবা খাবার আনতে গেছে, উনি আসলেই খাবো। আরেকটি ছেলে কণ্ঠ, আমাদের মতোই 22 কি 25 বছরের হবে হয়তোবা, বলল, বাইরেই তো খাবার আছে। শুভ ততক্ষণে ভয়ে আমার কাছে চলে এসেছে। আমারও ভয়ে গলা শুকিয়ে কাঠ। এত রাতে রান্নাঘর থেকে কারা কথা বলে? কোনো রকমে দুজনের সাহস করে একটু সামনে এগিয়ে রান্নাঘরের ভেতরে উকি দিলাম। তারপর যেটা দেখলাম সেটা হয়তো আর কখনোই দেখতে চাই না। টোটাল 4টা মানুষকে দেখলাম, যারা প্রত্যেকেই অনেক লম্বা আকৃতির। ছোট যে বাচ্চাটা সে পর্যন্ত আমাদের চেয়ে বড়। মহিলাটি বসে আছে, তবুও তার মাথা দেখা যাচ্ছে না। তিনি বসে চুলার ভেতর পা দিয়ে আছেন আর দাউ দাউ করে আগুন জ্বলছে। আর বাকি 3 জনের মুখ দেখলাম ঝলসানো, আগুনে পুড়ে গেলে যেমনটা হয় তেমন। ছোট বাচ্চাটার চোখ নেই, চোখের জায়গায় গর্ত, আর আরেকজনের 2টা হাত কাটা। এগুলো দেখে দুজনেই একসাথে চিৎকার করে উঠলাম। তারপর আমার আর কিছু মনে নেই। পরে যা শুনলাম সেটা বড় ভাইয়ের মুখে শোনা। ভাই যেভাবে বলছিল আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। একটা চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়ি। তারপর দরজা খুলে বাইরে এসে দেখি শুভ দৌড়াতে দৌড়াতে আসছে। আমার কাছে এসে বলল, ভাই রিয়নকে বাঁচান, বলেই ও সেন্সলেস হয়ে পড়ে গেল। ততক্ষণে 6 তলার সবাই উঠে গিয়েছিল, আর নিচের ফ্লোরের কয়েকজন চলে এসেছিল। তাই কয়েকজনকে শুভর মাথায় পানি দিতে বলে আমরা টিভি রুমের দিকে দৌড়ে গেলাম। কিন্তু টিভি রুমে তুই ছিলি না, তাই রান্নাঘরে দৌড়ে ঢুকলাম। ঢুকে দেখি তুই শূন্যের উপর ভেসে আছিস, আর তোর ঠিক নিচে উনুনের মতো আগুন জ্বালানো। তারপর তোকে সবাই মিলে ধরে নিচে রুমে নিয়ে আসি। সারা রাত তোর মাথায় পানি দেওয়া হয়েছে, ডাক্তারও এসে দেখে গেছেন তোকে। এই বলে তিনি থামলেন। আমি জিজ্ঞেস করলাম, শুভ কই? ভাই বললেন, ওর আব্বা আম্মা এসেছিল, ওকে বাসায় নিয়ে গেছে। ও কোনো কথা বলতেছে না, চুপচাপ বসে সিলিং এর দিকে তাকিয়েছিল, মানে উপরের দিকে তাকিয়েছিল। এসব দেখে ওর মা বাবা ওকে নিয়ে বাসায় চলে গেছে। তোর ফ্যামিলিতেও খবর দেওয়া হয়েছে, তারাও আসতেছেন। দুপুর নাগাদ আমার বাড়ি থেকে আব্বু আর চাচাতো ভাই ইমরান আসলো। পরে আমি তাদের সাথে বাড়িতে চলে আসি। বাড়িতে প্রায় 1 সপ্তাহ সময় কাটাই। এর মাঝে মেসের কারোর সাথে তেমন যোগাযোগ করিনি, কিন্তু শুভর বাসায় ফোন দিয়েই কোনো খোঁজ পাচ্ছিলাম না। তাই 1 সপ্তাহ পর শুক্রবার সকালে আমি বাসা থেকে বের হই মেসের উদ্দেশ্যে। মেসে আসতে আসতে প্রায় 12:30 বেজে যায়। পরে গোসল দিয়ে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে মেসের সামনের দোকানে সবাই জড়ো হই। অনেকেই নেই মেসে। বড় ভাইরা কয়েকজন বাসায় চলে গেছে। সবাই কুশলাদি জিজ্ঞেস করে কিছু সময় পর মেসের কথাগুলো বলতে শুরু করে। আমি মেস থেকে যেদিন বাসায় যাই সেদিনও ছিল শুক্রবার। আমি যাওয়ার পর রাতে মেসে সব অদ্ভুত ঘটনা ঘটে। প্রায় সবাই সেই ঘটনাগুলোর শিকার হয়। মেসে নাকি রাতে টিভি রুম থেকে প্রচন্ড জোরে হাড়ি পাতিল ভাঙার শব্দ আসতো। একটা মহিলা আর্তনাদ করে বলতো, তোরা আমাদের মুখের খাবার কেড়ে নিয়ে গেছিস, তোদের কারো রক্ষা নেই, সব কয়টার ঘাড় মটকিয়ে তারপর আমরা এখান থেকে যাব। এছাড়াও রাতে পানির ট্যাপগুলো অটোমেটিক চালু হয়ে যেত, বারান্দার লাইটগুলো বন্ধ হয়ে যেত। আবার সিঁড়ি দিয়ে হাঁটার সময় পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিত। এতে কয়েকজন আহত হয়েছে। এই জন্য অনেকে মেস ছেড়ে বাসায় চলে গেছে। আর মেসে অন্যান্য যারা আছে তারাও মেস খুঁজছে, অন্য মেস পেলেই তারা সেখানে উঠে যাবে। এগুলো দেখে মালিক পক্ষ ঘাবড়ে গেছে। তারাও সবার অ্যাডভান্স দেয়া টাকা ফেরত দিতে রাজি হয়েছে। আজকে ম্যানেজাররা কয়েকজন গেছে এক হুজুরের সাথে সাক্ষাৎ করতে। আমাদের মেস থেকে একটু দূরে একটা মাদ্রাসা ছিল, সেখানে এতিমদের থাকার ব্যবস্থাও ছিল।
সেই মাদ্রাসার একটা হুজুর অনেকদিন হলো দেশের বাইরে ছিলেন, কোথায় ছিলেন সেটা কেউ জানে না। ওনার আসার খবর পেয়ে সেখানেই গেছে ম্যানেজাররা। যাই হোক, আমরা মেসে এসে দুপুরের খাওয়া শেষ করে নিচে এসে সবাই বসে আছি। এর মাঝে টিভি রুম থেকে টিভি নিচে নামিয়ে আনা হয়েছে, সবাই নিচে বসেই টিভি দেখছিলাম। তারপর ম্যানেজাররা ফিরে আসলেন, হুজুর নাকি তাদের বলেছেন তিনি সন্ধ্যায় আসবেন। মাগরিবের ওয়াক্তের পর হুজুর আসলেন, সাথে আরো 3 জনকে নিয়ে। তিনি এসে প্রথমেই আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে বললেন, তুমি অনেক ভাগ্যবান। সেদিন হয়তো তুমি বাঁচতে না, কোনো এক ভালো কাজের ওসিলায় আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন এবং হেফাজত করেছেন। আমি চুপচাপ হুজুরের কথাগুলো শুনলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। তারপর হুজুররা উপরে চলে গেল, আমাদের বলল কেউ যেন 3 তলার উপরে না ওঠে। আমরা সবাই নিচে জড়ো হয়ে বসে থাকলাম। প্রায় 3 ঘন্টা পর হুজুররা নেমে আসলেন। হুজুর আগে নামলেন আর বাকি 3 জন পরে। যে 3 জন এসেছিলেন হুজুরের সাথে, তাদের দেখলাম 2 জন মিলে একজনকে ধরে ধরে নামাচ্ছে, আর 3 জনেরই গা থেকে বিশ্রী একটা গন্ধ বের হচ্ছে। তাদের গায়ে মনে হচ্ছে পচা রক্ত মাখা, পাঞ্জাবিগুলো টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। হুজুর এসে সোফায় বসলেন। তারপর হুজুর যেভাবে বললেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমি আগে থেকে টের পাচ্ছিলাম যে এখানে খুব ভয়ঙ্কর একটা খারাপ জিনের পরিবার থাকে। তারা এইখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, সেটাতে থাকতো, কিন্তু গাছটা কেটে যখন মেস বানানো হয়েছে তারপর থেকে তারা 6 তলা আর ছাদে থাকতো। প্রথম প্রথম কারো ক্ষতি করেনি, কারণ তাদের ইচ্ছা সেটা ছিল না। আপনারা যখন প্রথম মেস চালু করেন তারা শুধু ভয় দেখিয়ে আপনাদের তাড়ানোর চেষ্টা করেছিল, সেটাতেও তারা সফলতা লাভ করেনি। তারপর ভয়ের মাত্রা যখন বাড়িয়ে দিল তখন তারা সফল হয়। আপনারা তো মেস বন্ধ করেছিলেন 2 বছরের মতো, তারপর আবার যখন মেস চালু করলেন তখন তারা প্রচন্ড রেগে যায়। আর মেস বন্ধ করার সময় আপনারা যে হুজুরকে নিয়ে এসেছিলেন উনি জিনগুলোকে 6 তলার ওই ঘরগুলোর মালিকানা দিয়ে যান। তাছাড়া সেদিন সেই হুজুরকে মেরে ফেলা হতো যদি হুজুর এই কথাগুলো না বলে যেতেন। হুজুর নিচে এসে আপনাদের কি বলেছিল? তখন মেস ম্যানেজাররা বলল হুজুর বলেছিল এখানে থাকলে সবার ক্ষতি হবে, তাই মেস বন্ধ করে দিতে হবে। আবার 2-3 বছর পর চালু করতে পারবেন, তবে 6 তলায় কেউ যেন না থাকে, কারণ 6 তলা হুজুর ওই জিনেদেরকে থাকতে বলেছিলেন। তখন বর্তমান এই হুজুর আবার বলতে শুরু করলেন, হ্যাঁ উনি বলেছিলেন, কারণ ওনাকে বলা হয়েছিল এটা বলতে। আপনারা যদি 6 তলায় কাউকে না উঠতে দিতেন তাহলে সব ঠিক থাকতো, কিন্তু 6 তলায় যখন ছেলেদেরকে উঠিয়েছেন তখন থেকে তারা প্রচন্ড রেগে যায়, কারণ ওয়াদা মাফিক তারা সেখানেই থাকা যোগ্য, কিন্তু আপনারা তাদের কথা রাখেননি। তাদের সাথে যে প্রতিশ্রুতি হয়েছিল সেই কথাগুলো আপনারা ভঙ্গ করেছেন, আর বিভিন্নভাবে আপনাদের ক্ষতি করার তারা চেষ্টা শুরু করেছে। এই যে 2 ছেলে, এটা রিয়ন এবং শুভ ভাইকে দেখিয়েছে আর কি। এই যে 2 ছেলে, ওরা তো সেদিন বাঁচার কথা ছিল না। এই ছেলেটাকে আমি বলতে বোঝাচ্ছে রিয়ন ভাই, এই ছেলেটাকে তারা খেতে চেয়েছিল। আর আরেকটা ছেলে মানে শুভ, যে আরেকটা ছেলের সাথে ওদের বাচ্চা মেয়েটাকে পাঠিয়ে দেয়। ওই বাচ্চা জিনটা এখন ওই ছেলের সাথে আছে, আর এদেরকে আমি বন্দি করে নিয়ে যাচ্ছি আমার সাথে। এরা খুবই ভয়ঙ্কর ও শক্তিশালী জিন। এদের মধ্যে 2 জন নেই, একটা বাচ্চা জিন যেটা ওই ছেলের সাথে আছে, মানে শুভর সাথে আছে, আর একটা শক্তিশালী জিন, আর একটা শক্তিশালী ছেলে জিন যে কোথায় আছে আমি জানি না। আপনারা মেসের 6 তলায় আর কাউকে উঠতে দিয়েন না, পারলে রান্না করার ব্যবস্থা নিচেই করেন, টিভি রুমটাও নিচে নিয়ে এসেছেন, ভালো হয়েছে। এই বলে হুজুর তার শিষ্যদের নিয়ে চলে গেলেন। তখন আমি চিন্তায় পড়ে গেলাম শুভকে নিয়ে। যেহেতু হুজুর বলল শুভর সাথে সেই বাচ্চা মেয়ে জিনটা আছে, তাহলে শুভর কোনো ক্ষতি হবে না তো। আর এমনিতেই শুভর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই আমি দৌড়ে মেস থেকে বের হয়ে হুজুরের কাছে গেলাম। হুজুরকে শুভর কথা জিজ্ঞেস করলে হুজুর বলল, তুমি চিন্তা করো না বাবা, উপরে আল্লাহ পাক আছেন, তিনি সব ঠিক করে দেবেন। তোমার বন্ধু 3 দিন পর মেসে চলে আসবে। তার ঠিক 3 দিন পরই শুভ মেসে ফিরে আসে। আর এই 3 দিনে মেসে কোনো অদ্ভুত ঘটনাও ঘটেনি, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এই ছিল
আমার ঘটনা। এটার বাস্তবতা প্রমাণ করার জন্য সাক্ষীর অভাব হবে না, কারণ মেসের প্রায় সবাই এই ঘটনাগুলোর সাক্ষী। ঘটনাটি পড়ে শোনালে খুশি হতাম, আর শুভর সাথে কি ঘটেছিল সেটি আরেকদিন বলবো। মেসটির নাম বলছি না, কারণ তাতে মেস মালিকের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ একরাম হোসেন রিয়ন ভাইকে। ওনাদের মেসে দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা খুব চমৎকারভাবে লিখে পাঠিয়েছেন। আমি নিজেও পড়ছিলাম আপনার ঘটনা, আমি খুবই শিহরিত হয়েছি আপনার ঘটনা। আশা করি লিসেনারদেরও ভালো লেগেছে। তো শুভর সাথে পরবর্তীতে কি হলো আশা করছি খুব দ্রুত আপনি সেটি আমাদেরকে পাঠাবেন, এবং লিসেনাররাও হয়তোবা খুব আগ্রহী থাকবেন যে শুভর সাথে যেহেতু ওই ভয়ঙ্কর পিশাচ জিন, যেটি বাচ্চা জিন, ওর সাথে রয়েছে, তাহলে ও কিভাবে মুক্তি পেল, বা ওর সাথে এখনো কি কোনো ঘটনা ঘটে চলছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল এই ঘটনা। তাহলে চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন, কানের কাছে কান ধরুন, কারণ আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই রহস্যময় ভয়ের জগতে, যেখানে অদ্ভুততা, রহস্য আর ভীতি একসাথে আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক। গ্রামের কবরস্থানের পাশেই বাস করত নাসিম মিয়া। রাতে কবরস্থানের লোকজনের যায় না, কারণ লোকজন বলে গভীর রাতে নাকি সেখানে একজন অচেনা মানুষ ঘুরে বেড়াতে দেখা যায়, যার মুখ থেকে সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। একদিন রাতে খবর এলো গ্রামের এক বৃদ্ধ লোক মারা গেছেন, আর পরের দিন সকালেই দাফন করতে হবে। গ্রামের ইমাম সাহেব নাসিমকে বললেন, মাটি একটু নরম করে রেখে যাস, সকালে দাফন করব। নাসিম সাহস করে রাত 1টার দিকে কোদাল নিয়ে কবরস্থানে গেল। চারপাশে ভীষণ কুয়াশা থরথরে জমে আছে, হাওয়া নেই, শব্দ নেই, মনে হচ্ছে যে পুরো পৃথিবী যেন ঘুমিয়ে আছে। নাসিম সব কিছু থেকে মনোযোগ বের করে দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু করলো। কোথাও কোনো শব্দ নেই, শুধু তার কোদালের শব্দ, যেটা ঠক ঠক করে মাটি খুঁড়তেছিল। হঠাৎ কাজ থামাবা না, একটা ভারী কালো গলার স্বর বেজে উঠল। নাসিম চমকে উঠে পেছনে ফিরল। পিছনে দাঁড়িয়ে আছে একজন মানুষ, লম্বা, অস্বাভাবিক লম্বা, একদম 60 ফুটের মতো। লোকটার মুখ অসম্পূর্ণ অন্ধকার, চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু শরীরটা দেখা যাচ্ছে কুয়াশার ভেতরে মোটা ছায়ার মতো। নাসিম কাপা গলায় বলল, কে কে আপনি? লোকটা ধীরে ধীরে কবরের দিকে তাকালো এবং বলল, ওই কবরটা আমার। নাসিম হতভাগ, সে বলল, না, এটা গ্রামের একজন মৃত বৃদ্ধের জন্য। লোকটা আবার মাথা নিচু করে সে বলল, এটা বিকৃত দমবন্ধ হাসি দিয়ে বলল, কবর খুঁড়ছে, দেখোনি আমি ভেতরে আছি। নাসিম উপরে উঠে দেখে তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কবরের ভেতর থেকে আস্তে আস্তে ঠক ঠক শব্দ আসছে, মনে হচ্ছে কেউ ভেতর থেকে মাটি খুঁড়ছে। নাসিম ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু সেই কালো মুখের লোকটা এক লাফে কবরের কিনারায় উঠে দাঁড়ালো। তার দু চোখ হঠাৎ জ্বলে উঠল লাল আগুনের মতো। ও বলল, আজ আর কাউকে দাফন করা লাগবে না, কারণ আজ কবরের ভেতরে মানুষটাই উঠবে। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, কালো শুকনো হাড় বের হওয়া হাত, যেন বহু বছর আগে পচে গেছে। হাতটা মাটি ভেদ করে উঠে এলো, তারপর আরেকটা হাত উঠে এলো। নাসিম এসব কাণ্ড দেখে একদম দৌড় দিতে চাইল ভয়ে, কিন্তু সেই লম্বা লোক তার সামনে এসে দাঁড়ালো। তার মাথায় ধীরে ধীরে হাত রেখে বলল, থামো, আরেকটু দেখে যাও। মাটির ভেতর থেকে এবার পুরো একটা মুখ বের হয়ে এলো।
মুখটা এতটাই পচা যে চামড়া ঝুলে পড়েছে, চোখ নেই, খালি গর্ত আছে জায়গায় জায়গায়। হঠাৎ সে মৃত দেহটা পুরো উঠে দাঁড়ালো, কবরের মাটির ওপরে মুখ খুলে বলল, আমার কবর কে খুলছে? তারপর সেই অচেনা লম্বা মানুষটা মৃতদেহ তার হাত ধরে বলল, চলো আজ রাতেই আমরা অন্য কাউকে নিয়ে যাব। দুজন ধীরে ধীরে নাসিমের দিকে এগিয়ে এলো। নাসিম চিৎকার করে দৌড়ে পালালো। পরদিন সকালে ইমাম সাহেব নাসিমকে অচেতন অবস্থায় কবরস্থানের বাইরে পেলেন। তার কোদাল ভাঙ্গা, মাটি উল্টা পাল্টা, কিন্তু কবরটা পরিপূর্ণভাবে বন্ধ ছিল। শুধু একটাই অদ্ভুত জিনিস পাওয়া গেল, কবরের মাঝখানে গভীরভাবে লেখা, আগামী কবর তোমার। তো এইরকম হওয়ার পরে যখন গ্রামের মধ্যে এসব বিষয় নিয়ে তোলপাড় হয়ে গেল এবং নাসিম কবরস্থান যা দেখেছিল সেটা গ্রামের কেউ প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু তার আচরণ পুরো বদলে গেল। রাতে ঘুম দিতে পারতো না, সবসময় দরজার দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকতো, কারণ সে জানতো কবরে সেই দুইজন আবার ফিরে আসবে। তখন রাত 1-3টা বাজে, দরজায় টোকা আসলো। তৃতীয় রাত, গ্রামের লাইট তখন ঝাপসা, বৃষ্টি পড়ছে টুপটুপ করে। নাসিম ঠিক 3টার সময় শুনলো ঠকঠক আওয়াজ, যেন তার দরজায় কেউ টোকা দিল। এই টোকাটা ঠিক কবরের ভেতর থেকে আসা সে আগের শব্দের মতোই ছিল। সে কাপা গলায় জিজ্ঞাসা করলো, কে? কিন্তু কোনো উত্তর নেই। কিছুক্ষণ পরে আবারও ঠকঠক আওয়াজ হলো। এবার টোকাটা আর জোরে দেওয়া হলো। নাসিম ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব ধীরে একটা কণ্ঠ শোনা গেল, কবর খুলছো তুমি? এই সেই পচা মৃতদেহের কণ্ঠ। নাসিম পিছনে হাঁটতে লাগলো। তার বুকের ধুকপুকানি বাহির থেকেও শোনা যাবে মনে হচ্ছিল। হঠাৎ দরজার নিচ থেকেই কট করে খুলে গেল। ফাঁকটুকু দিয়ে কেউ দাঁড়িয়ে নেই, শুধু অন্ধকার। কিন্তু অন্ধকারের ভেতরে থেকে দুটো লাল আগুনের মতো চোখ জ্বলে উঠল। এটা সেই 7 ফিট লম্বা মানুষ যে নাসিমকে কবরস্থানে থামিয়েছিল। সে খুব ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার সাথে বাতাসও জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে বলল, আমরা এসে গেছি, আজ রাতে তোমাকে নিয়ে যাব। যখন ঘরের ভেতরে মৃতদেহ ঢুকলো, হঠাৎ বিছানার নিচ থেকে একটা আওয়াজ হলো, ঘস ঘস করে, যেন মাটিতে কিছু একটা টেনে ওঠার শব্দ। নাসিম তাকিয়ে দেখল বিছানার নিচ থেকে সেই মৃত বৃদ্ধের পচা মুখ বের হয়ে আসছে। তার চোখ নেই, চামড়া ঝুলে আছে, কিন্তু মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, আমার কবর তুমিই খুলেছ, এবার তুমি ভরবে। দুটি কালো হাত নাসিমের গোড়ালি ধরে টান দিল। নাসিম জোরে চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হলো না। শব্দ যেন একদম হারিয়ে গেছে। ঘরের আলো পুরোপুরিভাবে নিভে গেল, শুধু সেই লাল দুটি চোখ জ্বলছে। লম্বা মানুষটা বলল, আজ রাতেই শেষ, চলো। তার কণ্ঠে এমন শক্তি ছিল যে নাসিমের শরীর নিজে থেকেই দরজার দিকে হাঁটতে লাগলো, যেন কেউ তাকে টেনে নিচ্ছে। বের হওয়ার মুহূর্তে বাইরে প্রবল বাতাস বয়ে গেল, আকাশে মেঘ গর্জে উঠল। কিন্তু ঠিক তখন আজান শোনা গেল, ফজরের আজান। লাল চোখে মানুষটা থমকে গেল, পা পিছনে যেতে লাগলো। মৃত্যুর দেহটা ছায়ার মতো মিলিয়ে গেল। লম্বা মানুষটাও শেষবারের মতো বলল, আজকে বাঁচলে, কিন্তু পরের রাতেও আজান হবে না। এবং এক মুহূর্তের মধ্যে পরিপূর্ণ ঘর ফাঁকা হয়ে গেল। পরদিন সকালে নাসিমের ঘরের দরজার পাশে মাটিতে 3টা দাগ দেখা গেল, যেন কেউ ধারালো নখ দিয়ে টেনে নিয়েছে। আবার দরজার লেখা, পরের কবর খোলা আছে। নাসিম জানে এটা শেষ হয়নি, সে লম্বা মানুষ আর মৃত বৃদ্ধ আবারও ফিরে আসবে। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব
এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।